আপনার ডেভেলপমেন্ট করার জন্য আপনি প্র্যাকটিস করবেন। এবং আবারও আমি আপনাদেরকে বলতেছি, আমি একদম ভরসা দিয়ে বলতেছি, যারা এই যে ট্রেনিংটা আমি করাচ্ছি, আমাদের আজকে হচ্ছে, কালকে আরেকটা পাঠ হবে, পরশু আরেকটা পাঠ হবে। যারা এই ট্রেনিংটা, আমি আমার লিডারদেরকে সবাইকে আমার বলা আছে যে যারা আমার এই ট্রেনিংটা 12 মাস 12টা ট্রেনিং করবে, আমি একদম ভরসা দিয়ে বলতে পারবো সে 1 বছরে সে 80 স্টার হবে এবং সে একজন সেরা একজন লিডার হতে পারবে। টিএনসি নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে সে একজন মানে তারকা হতে পারবে সে। যদি কেউ এখন একটা ট্রেনিং আপনারা যতটুকু ক্যাপচার করতে পারবেন, আপনারা 3, 4টা, 10টা, 8টা, আমাদের অনেক লিডার আছে, এটা হয়তো তার 8তম ট্রেনিং বা 10তম ট্রেনিং। দেখেন এই জসিমও এই পর্যন্ত এই ট্রেনিংটা অন্তত 5 থেকে 7 বার 10 বার করছে, বাট সে এখন আবার বলছে কি যে এখন তার কাছে নতুন লাগে। আসলে এটা তো বিস্তর একটা ট্রেনিং, অনেক মানে হাই থট একটা ট্রেনিং, বিস্তারিত আলোচনা করা হয়। তো এটা একদিন আপনি পুরোটা ক্যাপচার করতে পারবেন না, কত 5% 10% ক্যাপচার করতে পারবেন। তাহলে বারবার ট্রেনিং গুলো করলে আপনাদের মানে পুনরায় আপনাদেরকে তো ঝালাই করা হবে এবং আপনাদের কাজ করার একটা স্পিড আপনারা খুঁজে পাবেন। ওকে, কারণ এই ট্রেনিং গুলো বারবার এই জন্য আয়োজন করা হয় যেন আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে পারি। এর কারণ হচ্ছে দেখেন, আমরা অনেক সময় হচ্ছে আমরা একটা কাজ করতে 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 এক সময় হচ্ছে আমাদের ওই যে একটা টার্গেট নিয়ে আমরা কাজ করছি, আমাদের ওই জায়গা থেকে আমরা একটু সরে আসি। আমাদের আগের মতো সেই ডিটারমিনেশন থাকে না, আমাদের সে আগের মতো সেই স্পিড থাকে না, সেই ক্রেজিনেস থাকে না। হ্যাঁ, তো যার জন্য বারবার ট্রেনিং গুলো করতে হয়, পুনরায় নিজেদেরকে কি করা, রিফিল করা, রিচার্জ করা। এই যে দেখেন না, ওয়াজ ও মাহফিল আয়োজন করা হয় কয়দিন পর পরই, প্রতি বছরই তো ওয়াজ মাহফিল, প্রতি ওয়াজে তো একই কথাই বলে, বাট একই কথা আবার শোনা লাগে কেন, নিজেকে পুনরায় রিচার্জ করার জন্য। ওকে, তো সেজন্য আমরা ট্রেনিং গুলো বারবার করবো। তো আসলে আমরা এখন যে পার্টটাতে ছিলাম, যে আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, আমাদেরকে 7টা বিষয়ের ডেভেলপমেন্ট নিজের মধ্যে ঘটাতে হবে। যদি এই 7টা বিষয়ের ডেভেলপমেন্ট আমরা আমাদের নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনে আমরা যে কোনো জায়গা থেকে আমরা সবাই সফল হতে পারবো। আসেন 7টা বিষয় কি। এই 7টা বিষয়ের মধ্যে 1 নম্বর ধাপ হচ্ছে বিলিভ, বিশ্বাস। আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে একজন বিশ্বাসী হতে হবে। কেন আপনাকে বিশ্বাস করতে হবে? কারণ দেখেন, আপনি যদি বিশ্বাসই না করতে পারেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন। কারণ বিশ্বাসটা হচ্ছে একটা ফুয়েল। একটা গাড়ির মধ্যে ধরেন ইঞ্জিন আছে, ড্রাইভারও আছে, কিন্তু গাড়িটা চলবে, গাড়িটা চলবে। বিশ্বাসটা হচ্ছে ফুয়েল, এটা এনার্জি। বিশ্বাসটা আপনাকে একটা শক্তি দেবে, এই শক্তি দিয়ে আপনার জীবনে অনেক। আমার মনে হচ্ছে আমার নেটওয়ার্কে মনে একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, আমাকে পোস্ট করে দেওয়া যায়, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করতাম আমার। নাজমুল ভাই, হ্যাঁ হঠাৎ পেন, জি জি জি, তুমি হোস্ট আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু স্বপন ভাই, হুমায়ুন ভাই, কথা কিন্তু খুবই আস্তে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মাইক্রোফোনটাকে একদম মুখের কাছে রেখে আমি কথা বলছি। ওকে ওকে সবুজ, না ঠিক আছে ঠিক আছে, তুমি কথা বলো, তোমার মোবাইলের সাউন্ড বাড়ায়া দাও। ওকে, ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। স্বপন ভাই, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই পর্ব যারা দেখবে তাদের জন্য আমি ওই যে চ্যাটে দেখেন আমার লিংক দিয়ে দিছি, ইউটিউবের লিংক, ওই লিংকে এখন যেতে হবে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। ওগুলি আপনার সাথে আমরা আপনার এই চ্যানেলে কিভাবে কি করতে হবে আমি আপনার সাথে পরে প্ল্যান করে করতেছি। ওকে, হ্যাঁ সবুজ, ওকে, থ্যাংক ইউ। তো যেটা বললাম যে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করতে হবে? আসলে সফলতার সাথে কেন বিশ্বাস জড়িত? আসলে শুধু সফলতা না, আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনি বিজয়ী হতে পারবেন। কেন? কারণ সৃষ্টিকর্তা নিজেই বিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দেখেন, উনি পবিত্র কোরআন নাজিল করে কোরআনের প্রথমেই লিখছে যে এই কিতাব কানে আমি তাদের জন্য নাজিল করিয়েছি যারা অদেখা জিনিসে বিশ্বাস করে, যারা গায়েবীতে বিশ্বাস করে। উনি কিন্তু এটা বলেন যে যারা যুক্তি তর্ক দিয়ে, হ্যাঁ, দেখার পর তার উনি বলছে যারা গায়েবীতে বিশ্বাস করে, অদেখা যারা বিশ্বাস করে তারাই পুরস্কৃত হবে। হে বিশ্বাসীগণ তুমি পুরস্কৃত হবে, হে অবিশ্বাসীগণ তুমি ধ্বংস হবে। এবং উনি দেখেন বিশ্বাসীদের কোন একটা খিতাবও দিচ্ছে কি, মুমিন। তাহলে আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, আপনাকে একজন বিশ্বাসী হতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ বিশ্বাসটা হচ্ছে এনার্জি, বিশ্বাসটা হচ্ছে একটা ফুয়েল। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন।
আপনি আর কোনো কিছু বিশ্বাস করেন না, এটা পরের কথা। আপনি কোম্পানির বিশ্বাস করেন না, প্রোডাক্টের, এটা পরে। আগে আপনি নিজের উপরে 100-33 আগে পাইয়া নেন। আপনি আপনাকে বিশ্বাস করেন কিনা আগে দেখেন। এট ফার্স্ট ইউ নিড টু বিলিভ ইন ইউর সেলফ। আপনি আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি পারবো। এবং আরেকটা ক্লু আপনাদেরকে আমি দিচ্ছি। আপনি বলুন যে কি বলেন, তাহলে কি আমি সবসময় বিশ্বাস করবো? অবশ্যই আপনি বিশ্বাস করবেন। আপনি মনে করেন আপনার জীবনে আপনি যদি 100 জন ব্যক্তিকে বিশ্বাস করেন, 90 জন মানুষ আপনাকে ঠকিয়ে দিয়ে যাবে, কথাটা 100% সত্যি। বা 10 জন মানুষ আপনাকে জিতিয়ে দিয়ে যাবে, এটাও 100% সত্যি। আপনি ফাইনালি ক্যালকুলেশন করে দেখবেন 90 জন মানুষ আপনার থেকে যা নিয়ে গেছে, 10 জন মানুষ তার 100 গুণ বেশি আপনাকে দিয়ে গেছে। এই যে বাড়তি আপনি যেটা পেলেন, এটা হচ্ছে আপনার বিশ্বাসের পুরস্কার। তো আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা এটা বিশ্বাস নিয়ে একটু পর আমরা আরো বিস্তারিত কথা বলবো। বিশ্বাসের পর কি আপনার লাগবে হচ্ছে ড্রিম, স্বপ্ন। আপনাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন মানুষ আর মৃত মানুষের মধ্যে কোনো এবং এই স্বপ্ন জিনিসটা সৃষ্টি করেছে স্বয়ং সৃষ্টিকর্তা থেকে। দেখেন, স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই স্বপ্নের স্রষ্টা। উনি প্রথম স্বপ্ন দেখছে যে আমি একটা জাতি তৈরি করবো যারা আমাকে সেজদা করবে। যে আমাদেরকে তৈরি করার আগে উনি আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে। উনি কিন্তু সাথে সাথে আমাদেরকে আগে স্বপ্ন দেখছে, এবং স্বপ্ন দেখার পর উনি স্বপ্নের কথা উনি আবার শেয়ার করছে কার কাছে? ফেরেশতাদের সাথে। তাহলে আপনাকেও স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন দেখার পরে যেহেতু সৃষ্টিকর্তা নিজেই স্বপ্নের কথা শেয়ার করছে, আপনাকেও স্বপ্নের কথা শেয়ার করতে হবে। শুধু সেটাই না, স্বপ্নের কথা শেয়ার করার পরে ফেরেশতারা মধ্যে অনেকেই আল্লাহকে বাধা দিছে যে আল্লাহ আপনি এটা করেন না, ভুল করবেন। তাহলে আল্লাহর স্বপ্নে বাধা আসছে না? অবশ্যই আসছে। মনে রাখবেন, আপনিও যখন স্বপ্ন দেখবেন আপনার স্বপ্ন বাধা আসবে। তাহলে এখন সৃষ্টিকর্তার স্বপ্ন যখন বাধা আসছে, উনি কি বলছে? চুপ থাকো, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ঠিক একই রকম আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। আপনি যখন কোনো একটা স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন দেখার পর কেউ যদি আপনার এই স্বপ্নে বাধা দেয়, আপনি তাকে বলে দেন চুপ থাকো, আমি যাহা জানি তুমি তাহা জানো না। এখন আপনি যখন স্বপ্ন দেবেন, আগে আপনাকে স্বপ্নের সংজ্ঞা জানতে হবে। স্বপ্ন কাকে বলে? স্বপ্ন সেটা না যেটা সবাই দেখে। স্বপ্ন সেটা যেটা মানুষ স্বপ্ন কল্পনা করতে পারে না। অসম্ভব কোনো জিনিসকে টার্গেট করার নাম হচ্ছে স্বপ্ন। আপনি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করবেন, এটা কোনো স্বপ্নের মধ্যে আসে না। আপনি প্রতি মাসে 50 লক্ষ টাকা ইনকাম করবেন, এটাকে স্বপ্নের মধ্যে আনা যায়। আপনি আমাদের বান্দরবনের নীলাচল পাহাড়ে উঠবেন, এটা কোনো স্বপ্নের মধ্যে আনা না। আপনি হিমালয় পর্বতে চলে আসবেন, এটাকে স্বপ্নের মধ্যে আনা যায়। আপনি আপনার গ্রামের বাড়ির পুকুরে গোসল করবেন, এটাকে স্বপ্নের মধ্যে আনা যায় না। আপনি কক্সবাজারে গোসল করবেন, এটাকে স্বপ্নের মধ্যে আনা। আমি বুঝাতে চাচ্ছি যে আপনি আপনার এলাকার ধনী হবেন, এটাকে কোনো স্বপ্নের মধ্যে আনা যায় না। আপনি বিশ্বের সেরা ধনী তালিকায় একজন হবেন, এটাকে স্বপ্নের মধ্যে আনা যায়। অসম্ভব জিনিস। আপনার স্বপ্নটা তখনই স্বপ্ন হবে যখন এটা সাধারণ মানুষ স্বপ্ন কল্পনা করতে পারবে। এবং স্বপ্ন সেটা না যেটা আমরা ঘুমায় ঘুমায় দেখি। স্বপ্ন সেটা যেটা দেখার পর ওটাকে অর্জন করার জন্য আমাদের ঘুম হারাম হয়ে যাবে, এটাকে বলে স্বপ্ন। এবং মনে রাখবেন, যখন আপনি কোনো স্বপ্ন দেখবেন, ওই স্বপ্নে বাধা আসবে, এবং বাধা আসলে আপনি ওই যে কথাটা বলে দিবেন যে আমি যাহা জানি তুমি তাহা জানো না। তো আমরা সবাই বড় বড় স্বপ্ন দেখবো। আমরা স্বপ্ন নিয়ে একটু পরে বিস্তারিত কথা বলবো। এরপর হচ্ছে কি অ্যাটিটিউড, এটা সঠিক মানসিকতা। এই অ্যাটিটিউডটা, ড্রিমটা হচ্ছে, আমি প্রথমে বলছি, যদি আপনি বিশ্বাসকে ফুয়েল হিসেবে নেন, তাহলে ড্রিমটা হচ্ছে হেডলাইট। দেখেন, আপনি যে রাত্রবেলা গাড়ি চালাবেন, যদি হেডলাইট না থাকে গাড়িটা কি চলতে পারবে? গাড়ি তো ঘরতে পড়ে যাবে। ঠিক একই রকম একটা মানুষ যদি স্বপ্ন না থাকে, তাহলে সে কিন্তু সামনে মুভ করতে পারে না। আর অ্যাটিটিউডটা হচ্ছে এটা স্টিয়ারিং। যদি আপনার উল্টাপাল্টা অ্যাটিটিউড আপনার মধ্যে ধারণ থাকে, আপনার গাড়ি তো হাতে চলে যাবে। তাহলে আপনাকে একটা সঠিক মানসিকতা সেট করতে হবে, একটা সঠিক অ্যাটিটিউড আপনার মধ্যে তৈরি করতে হবে। দেন তারপরে হচ্ছে গোল সেট আপ, একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। কারণ এখন পর্যন্ত কোনো ফুটবল খেলা হয় নাই যে ব্রাজিলকে আর আর্জেন্টিনাকে মাঠে নামাই দিচ্ছে, দুই পাশে কোনো গোল বার নাই, গোল পোস্ট ছাড়া প্লেয়ারদেরকে মাঠে নামাই দিচ্ছে। এটা না। ঠিক একই রকম আপনার জীবনে আপনি যদি কোনো লক্ষ্য সেট করেছেন, আপনি কাজে নামেন, তাহলে আপনি কোনো গন্তব্যে যেতে পারবেন না, কারণ আপনি তো গন্তব্য ঠিকই করেন নাই। তাহলে আগে গন্তব্য সেট করতে হবে, তারপর আপনি কাজে নামতে হবে। এরপরে প্ল্যানিং, পরিকল্পনা। আপনাকে একজন প্ল্যানার হইতে হবে। প্রত্যেকটা স্টেপে আপনাকে ছোট 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 পরিকল্পনা করে আপনাকে সামনে যেতে হবে। এগুলো নিয়ে আমি বিস্তারিত একটু পরে কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। বার্নিং ডিজায়ার, আপনার মধ্যে লাগবে তীব্র আকাঙ্ক্ষা সফলতার জন্য। এরপরে নন স্টপ অ্যাকশন, কন্টিনিউ, যে পর্যন্ত আপনি আপনার গন্তব্যে না পৌঁছাইছেন সে পর্যন্ত আপনাকে কাজটা করে যেতে হবে। এখন আপনাকে এটা মাথায় রাখতে হবে, রাস্তা অনেক বাধা আসবে। রাস্তা অনেক, ধরেন আপনি ঢাকায় আসছেন, এখন আপনি চিন্তা করছেন আপনার বাড়িতে যাবেন। আচ্ছা বলেন তো, বাড়িতে রওনা দেওয়ার পর রাস্তা পথে ধরেন জ্যাম লাগছে, রাস্তায় কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, রাস্তায় মারামারি লাগছে, যত প্রবলেম হোক আপনি কি করবেন? ফিরে আসবেন নাকি আপনি আপনার বাসায় যাবেন?
অবশ্যই আপনি আপনার বাসায় যাবেন। রাত হোক, দিন হোক, রোদ হোক, বৃষ্টি হোক, আপনি বাসায় যাবেন না? ঠিক একই রকম আপনি যখন সফলতার একটা কাজে নামবেন, যে পর্যন্ত আপনি আপনার গন্তব্যে না পৌঁছেছেন, কাজ কখনো হবে, কখনো হবে না, কখনো কম হবে, কখনো বেশি হবে, বাট সর্ব অবস্থা আপনাকে অ্যাকশনে থাকতে হবে, কারণ নো অ্যাকশন নো রেজাল্ট। আর কাজ করলে কাজ হবে। ওকে, তা আসেন আমরা একটু একে একে দেখি। এট ফার্স্ট আমরা আলোচনা করবো বিশ্বাস নিয়ে। হোয়াই বিলিভ। দেখেন বিলিভ কি করতে বলছে, বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপর বিশ্বাস। দেখেন এই যে বিড়ালটা, সে নিজেকে দেখেন কি হিসেবে দেখতেছে, বাঘ হিসেবে দেখতেছে। হ্যাঁ, ঠিক একই রকম আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, আপনি আয়নাতে নিজের চেহারাকে সফল মানুষ হিসেবে দেখতে হবে। এখন এটা আমরা দেখতে পারি না কেন জানেন? এর অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের এডুকেশন ব্যবস্থা, আমাদের সংস্কৃতি, এই বিষয়গুলো আমাদেরকে এই বিশ্বাসটা থেকে আমাদেরকে দূরে সরাই দিচ্ছে। আমি আপনাকে বলে দিই কিভাবে। দেখেন আমাদের এডুকেশন ব্যবস্থা কিভাবে আমাদেরকে বিশ্বাস থেকে দূরে সরাই ফেলছে। আমাদেরকে পড়াইছে যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচন। খেয়াল করছেন? আমরা সবাই কিন্তু এটা পড়ে কিন্তু বড় হয়েছি। তাহলে বলেন এই কথাটা কি সত্যি না মিথ্যা? এটা তো একটা মিথ্যা কথা। আপনি পৃথিবীর বহু কিছু দেখেন না কিন্তু আপনি বিশ্বাস করেন। আপনি দূরে যাওয়ার দরকার, আমি আপনার মধ্যে বলতেছি। দেখেন আপনারা কি বিশ্বাস করেন যে আপনাদের শরীরে কিডনি আছে? আমি জানি আপনারা সবাই বলেন অবশ্যই আমার বডিতে কিডনি আছে, কিডনি না থাকলে আমি বাঁচি কিভাবে? এখন আপনার কিডনিটাকে আপনি দেখছেন? দেখেন নাই তো, দেখে আপনি বিশ্বাস করেন কিভাবে যে আপনার বডিতে কিডনি আছে? এরকম অসংখ্য এক্সাম্পল আছে যেটা আমরা দেখি না, এবার আমরা বিশ্বাস করি। তাহলে কেন আমাদেরকে এই পড়াটা পড়ানো হয়েছিল? যে যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে ব্যর্থ বানানোর জন্য আমাদের পড়ালেখার মধ্যে এডুকেশন ব্যবস্থা আমাদের বিষ ঢুকাই দেওয়া হয়েছে, পয়জন ঢুকাই দেওয়া হয়েছে। এরপর আসেন আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে কি বলে? বিশ্বাস করি না, ধরা খাবে। আপনি যারাই বলবেন ও খবরদার, ডাইনেতে বা আমাদের বিশ্বাস নেই। বহু মানে বিশ্বাস কেমনে আপনাকে অবিশ্বাসী বানানো যায়, অবিশ্বাসী বানানোর জন্য যত তর্ক, যত যুক্তি, যত প্রমাণ, সব লাইনে তারা ট্রাই করছে, সকল সিস্টেম তারা চালু করে দিয়ে রাখছে। এরপর আসেন আমাদের সংস্কৃতি ব্যবস্থা আমাদেরকে কি শিখাচ্ছে? মিডিয়াতে একবার একটা ম্যাগাজিন অনুষ্ঠান দেখাচ্ছে, ছোট বাচ্চাকে তার বাবা কোলে করে টেবিলের উপর উঠেছে। একটা ম্যাগাজিন অনুষ্ঠান দেখাচ্ছে আর কি, কৌতুক হিসেবে এটা শিখাচ্ছে আমাদেরকে। তো বাবা ছেলেকে বলতেছে বাবার টেবিল থেকে তুই লাভ দেন। বাচ্চা ছেলে বলতেছে বাবা কি বলো, টেবিল থেকে লাভ দিলে আমি তো ব্যথা পাবো। বলে তুই লাভ দে, আমি তোরে ধরবো। ছেলে বলতেছে বাবা আমি কিন্তু ব্যথা পাবো, কিন্তু তুই লাভ দিস, আমি তোরে ধরবো তো বললাম। ছেলে বলতেছে বাবা ব্যথা পাবো, কিন্তু তুই লাভ দে, আমি তোরে ধরবো। পোলা দিছে লাভ, বাবা ধরে। এখন পোলা তো পড়ে ব্যথা পাইছে, পোলা কান্না করতেছে বাবা তুমি ওরা ধরলে না, কেন ধরলে না, আমি এখন ব্যথা পাইছি। বাবা ছেলেটাকে মুছতে মুছতে বলতেছে যে বাবা আজকে পড়ে গেছো, ব্যথা পাইছে, ব্যথাটা ভালো হয়ে যাবে, কিন্তু আজকে একটা শিক্ষা নিয়ে নাও, জীবনে বাবারও বিশ্বাস করতে হবে। বুঝছেন না? আমাদের টিভি চ্যানেল, আমাদের মিডিয়া আমাদেরকে কি শিখাচ্ছে? এখন ওই সময় যদি আপনার পাশে আপনার বাচ্চাটা বসে থাকে, সে কি শিখলো এখান থেকে? সে তো শিখে বললো বাবা আজকে একটা শিক্ষা নিয়ে নিলাম, তোমারও বিশ্বাস নেই, তার মানে আজকে থেকে তুমি যা বলবে তার উল্টাটা আমি করবো। এইভাবে প্রত্যেকটা জায়গায় সবার একটা কথা, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। আমাদের অবস্থা হয়ে গেছে কিসের মতো জানেন? এই যে আমাদের আত্মবিশ্বাসটা, আমরা কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম, আমাদের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে গেছে এই আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য। আমরা আমাদের সমাজের নেগেটিভ মানুষগুলোর, অবিশ্বাসী মানুষগুলোর সাথে চলতে চলতে আমাদের বিশ্বাসটা দুর্বল হয়ে গেছে। ওই যে মেষ পালকের মতো, এক মেষ পালক প্রতিদিন ভেড়া নিয়ে সে মাঠে যেত। একদিন সে মাঠে গিয়ে দেখে যে একটা বাঘের বাচ্চা পড়ে আছে। তো সে চিন্তা করলে বাঘের বাচ্চাটাকে কেউ খেয়ে ফেলবে, সেই বাঘের বাচ্চাটাকে সে বাসা নিয়ে আসছে। নিয়ে এসে সে ওই বাঘের বাচ্চাটাকে সে ভেড়ার সাথেই রাখছে। এখন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর যাচ্ছে। যতদিন যাচ্ছে বাঘটা শারীরিক আকৃতিতে বাঘের মতো হচ্ছে, বাট ওটার আচার আচরণ সবকিছু ভেড়ার মতো। ভেড়া যেমনি ঘুমায় ও এমনি ঘুমায়, ভেড়া যা খায় ও তা খায়, ভেড়া যেভাবে চিৎকার, মানে ওর সবকিছু ভেড়ার মতো। ওকে, কোনো সমস্যা নেই, তারা একসাথে আছে, একসাথে চলতেছে। এখন একদিন এই মেষ পালক আবার এই ভেড়াগুলোকে নিয়ে কোথায় গেছে? মাঠে গেছে ঘাস খাওয়ানোর জন্য। যাওয়ার পর হঠাৎ করে একটা বাঘ আক্রমণ করছে। এখন বাঘ আক্রমণ করার পরে ভেড়াগুলো তো সব বাঘের ভয় দৌড় দেওয়া শুরু করছে। এই বাঘটা ওই বাঘের ভয় দিছে দৌড়। এখন বাঘ যেটা আক্রমণ করছে এটা কিরে, আমার ভয়ে ভেড়া দৌড়তেছিল বুঝলাম, বাঘ কেন দৌড়ায়? এটা তো আজকে খুঁজে বের করতে হবে, এটা কাহিনী কি, রহস্য কি? এবার সে চিন্তা করলো তাহলে আজকে আর আমি ভেড়াকে দৌড়াবো না, আজকে আমি বাঘরে দৌড়াই, দেখি এর দৌড়ি আজকে কাহিনী শুনি, কাহিনী কি। এখন এটা তো ছুটছে বাঘের পিছনে, এখনো বাঘ ওইটা তো যখন দেখছে হের দিকে আসতেছে, অত মোটামুটি মুস্তা যাওয়ার মতো অবস্থা। দৌড়াইতে দৌড়াইতে এক সময় এই বাঘটা ওই বাঘটাকে ধরে ফেলছে। এখন ওই বাঘটা ধরবার সে বলতেছে, বলে যে স্যার আমার খাইয়েন না,
বলে মানি তোরে খাবো না মানে কি? বলে স্যার আমার মাফ করে দেন, আমার খাইয়েন না, আপনি আমার মাফ করে দেন। বলে আচ্ছা ঠিক আছে, তোর আমি খাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোর আমার সাথে এক জায়গায় যাইতে হবে। বলে ঠিক আছে যাবো, কিন্তু আমার খাবেন না, আপনি কথা দেন। বলে ঠিক আছে খাবো না। এবার তাকে নিয়ে গেছে একটা কুয়ার সামনে। কুয়াতে গিয়ে সে বলতেছে তুই কুয়ার পানির দিকে তাকা। এখন ওই বাঘটা তো কুয়ার পানির দিকে তাকায় কি দেখলো? নিজের চেহারা দেখতে পেলো সে যে একটা বাঘ। এখন সে অবাক হয়ে সে একবার কুয়ার পানির দিকে তাকায়, একবার সে বাঘের দিকে তাকায়। একটা সে বলে হচ্ছে ঘটনা কি, আমার চেহারা তোমার চেহারা দিকে একরকম। তখন ওই বাঘটা এই বাঘটার একটা মাইন্ড সেট আপ ট্রেনিং করাই দিছে। আজকে যেরকম আপনাদেরকে আমি মাইন্ড সেট আপ ট্রেনিং করাচ্ছি, যে ওরা মাইন্ড সেট আপ করে যে তুই আসলে জন্মসূত্রে বাঘ, কিন্তু ভেড়ার পালের সাথে থাকতে থাকতে তোর আচার আচরণ সব ভেড়ার মতো হয়ে গেছে। এরপর ওই বাঘটা বাঘের খাতার নাম লেখাইয়া একটা হুঙ্কার দিয়ে বাঘের সাথে সে বনে চলে গেছে। তো আমরা এরকম আমাদের সমাজের এই নেগেটিভ মানুষগুলা, এই অবিশ্বাসী মানুষগুলোর সাথে চলতে চলতে আমাদের আচার আচরণ এরকম হয়ে গেছে। তো এই জন্য আজকে আপনাদের সবাইকে আমি বলতেছি ভাই, আপনারা জন্মসূত্রে বিজয়ী, আপনাদের জন্মটাই হয়েছে বিজয়ের মাধ্যমে, এবং আমরা সফল হবই হবে ইনশাল্লাহ। এর পথে কোনো যারা বলতেছে আমরা সফল হতে পারবো না, এটা তাদের চিন্তা, তারা মনে করতেছে। কিন্তু আপনি বিশ্বাস করেন যে আপনি সফল হতে পারবেন, এবং নিজেকে সবসময় আপনি সফল মানুষ হিসেবে আপনি দেখবেন, তাহলে জীবনে আপনি অনেক বড় সফল হতে পারবেন। দেখেন, দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত, তখন সে তার নিজের শক্তিটা ভুলে যায়। আমরা এই যে আমাদের আত্মবিশ্বাসটা না থাকার কারণে আমরা আমাদের শক্তিটাকে, আমাদের মধ্যে যে পৃথিবীর সেরা হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে সৃষ্টিকর্তা দিয়ে দিছে, এটা থেকে আমরা সরে। দেখেন এই যে ঘোড়াটাকে একটা প্লাস্টিকের চেয়ারের সাথে বেঁধে রাখছে। আচ্ছা বলেন তো, এই ঘোড়াটা যে দাঁড়িয়ে আছে, বলেন তো ওকে চেয়ারে আটকাইছে ওকে, নাকি ওর মাইন্ড ওরে আটকাইছে? ও তো এখন হাঁটা শুরু করলে চেয়ার সহ চলে যাবে, তাহলে ওরা আটকাইছে কে? ওকে আটকাইছে ওর মাইন্ড। ওরে যখনই চেয়ারের সাথে বাচ্চে, ওর মাইন্ডে ঢুকাইছে যেহেতু আমার বাচ্চা, আমি মনে হয় যেতে পারবো না। ঠিক একই রকম আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের এডুকেশন ব্যবস্থা, আমাদের আত্মবিশ্বাসটাকে একটা ছোট্ট একটা চক্রের মধ্যে বেঁধে ফেলার কারণে আমরা বড় চিন্তা করতে পারি না। তো আমি আপনাদের সবাইকে বলবো, আজ থেকে আত্মবিশ্বাসী হন। আপনি সবসময় নিজেকে এইভাবে বলবেন যে বাংলাদেশে যদি একজন ব্যক্তি 3 অনারারি ডিরেক্টর হয়, সেটা হবো আমি। এই আত্মবিশ্বাসটা আপনাকে নিজের মধ্যে সেট করতে হবে, এবং আমি পারবই, আমি সফল হতে পারবোই, আমি 3 গোল লাইন এবং অনার ডিরেক্টর হবই হবে ইনশাআল্লাহ। এই আত্মবিশ্বাসটা আপনি নিজের মধ্যে রাখবেন। আর আপনি যদি আত্মবিশ্বাসী হন, সৃষ্টিকর্তা যেহেতু কথা দিচ্ছে, হে বিশ্বাসী কিন্তু তুমি পুরস্কৃত হবে, আপনি বিশ্বাস করেন, দেখবেন যে আপনি পারবেন। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে নিজেকে, বিশ্বাস করতে হবে কোম্পানিকে, বিশ্বাস করতে হবে সিস্টেমকে, বিশ্বাস করতে হবে আপনার আপলাইনকে। সর্বোপরি আপনি যে সফল হবেনই, এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। ওকে? আমরা অনেকে বলি আবার আমার ভাগ্যই খারাপ। বলা যে ভাই আমার ভাগ্য রেখায়, আমার ভাগ্যই নেই, আমার কপালই খারাপ হয়েছে, আমি পারি নাই। টিএনসিতে আমিও গেছি, আমি পারিনি। মনে রাখবেন, একবার নেপোলিয়ন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বুঝছেন? তো দেখতেছে একটা লোক রাস্তার পাশে বসে বসে হাত গুনতেছে। ওই যে হাত গণনা করে না ওরা, বলে যে কি ব্যাপার, তুমি কি করো? বলে আমি মানুষের হাতের রেখা দেখে আমি ভাগ্যের কথা বলে দিই। তো নেপোলিয়ন তো আপনারা জানেন বিশ্বজয়ী বীর। তো নেপোলিয়ন তাকে বলতে চাইছে, তাহলে তুমি আমার হাতের রেখা দেখে আমার ভাগ্যটা বলে দাও তো, আমার হাতের কি পরিস্থিতি। এখন ওই জ্যোতিষে তার হাতে কোনো ভাগ্য রেখাই খুঁজে পাইতেছে না। সে প্রথমে খালি চোখে দেখলো, কিছু পায় না। এরপরে সে আত্মসী কাজ দিয়ে দেখতেছে, তাতেও সে খুঁজে পাচ্ছে না। এখন নেপোলিয়ন জিজ্ঞেস করে, তুমি কি খুঁজতেছো? বলে স্যার কিছু মনে করেন না, আপনার তো ভাগ্য রেখাই নেই। আরে বলতেছে বিশ্বজয়ী বীরকে বলতেছে তার ভাগ্য রেখাই নেই। তো নেপোলিয়ন তাকে বলতেছে, আচ্ছা তোমার এই ভাগ্য রেখাটা কোন বরাবর থাকে, তুমি একটু দাগ দিয়ে দাও তো আমাকে একটা কলম দিয়ে। তো সে কলম দিয়ে দাগ দিয়েছে, স্যার এই বরাবর ভাগ্য রেখাটা থাকে। নেপোলিয়ন তখন তার কোমর থেকে একটা ছুরি বের করে ক্যাচ করে একটা টান দিচ্ছে তার ওই ভাগ্য রেখা বরাবর। যখন কাটা গেছে, একটা রেখা তৈরি হয়েছে। নেপোলিয়ন তাকে বলতেছে, দেখো ভাগ্য রেখা কি হয়েছে। সে বলছে, মনে রাখবা ভাগ্য কখনো হাতের রেখা থাকে না, ভাগ্যকে তৈরি করে নিতে হবে। সো আমরা কখনো আমাদের কপালের দোষ, আমার ভাগ্য খারাপ, আমার এগুলা যেন আমরা কখনো নিজেকে, বরং বিলিভ ইন ইয়োরসেলফ, আপনি নিজের মধ্যে আপনি বিশ্বাস তৈরি করেন। হাতের রেখার উপর কখনো মানুষের জীবন তৈরি হয় না। আপনি নিজের উপর বিশ্বাস করেন, দেখবেন আপনার জীবন অনেক বড় সফল হতে পারবেন। আর যখন আপনি বিশ্বাস করবেন, সামটাইমস ইউ উইন, সামটাইমস ইউ লার্ন। মনে রাখবেন, আপনি বিশ্বাস করলে কখনো ঠকবেন না, কখন আপনি শিখবেন, কখন আপনি জিতবেন। ওকে? আর বিশ্বাসের পুরস্কার কি, সেটা তো বলে দেখেন যে আজকে যারা বিশ্বাস করছে তাদের জীবন ইতিহাস দেখেন। আমাদের এই যে শামসুদ্দিন স্বপন, আজ থেকে 10 বছর আগে যদি তার জীবন ইতিহাস কথা চিন্তা করেন, কোথায় ছিল তখন? তারা এত ভালো ট্রেনিংও পায় নাই, এত ভালো প্রোডাক্ট, মানে এত প্রোডাক্ট, এত আইটেমের প্রোডাক্টও পায় নাই। অনেক অবস্টাকল তারা তখন টিএনসির এত, এখন আপনারা তো আপনাদের ব্যাংকে বোনাস যায়, তখন ব্যাংকিং ইনকাম যেত না। কত ধরনের প্রবলেম থাকার পর তারা শুধু বিশ্বাস করছে তারা পারবে, আজকে কিন্তু তারা পেরে গেছে। আমাদের শামসুদ্দিন স্বপন বস, যিনি মাত্র 4,500 5,000 টাকা বেতনে চাকরি করতেন 2010 সালেও, হ্যাঁ,
এই পর্যন্ত গত 10 বছরে 50 বার হাফ সেঞ্চুরি করছে, শুধু বিদেশ ভ্রমণ করছে। প্রায় 3 থেকে 4 কোটি টাকা তার অ্যাসেট আছে। বলছে যে আগামী প্রতি বছর ইনকাম করতাম 54 থেকে 60,000 টাকা, আর এখন প্রতি বছর আমি বাংলাদেশ সরকারকে ইনকাম ট্যাক্স দিই 7 থেকে 10 লক্ষ টাকা। এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে বিশ্বাসের পুরস্কার। তা আপনি যখন এভাবে বিশ্বাস করতে পারবেন, দেখবেন আপনার জীবন অনেক বড় সফলতা চলে আসবে। ওনারা বিশ্বাসী ছিল, ওনারা বিশ্বাসের পুরস্কার পাইছে। তো আমাদের সবাইকে যদি আমরা আমাদের জীবনে সফল হতে চাই, আমাদেরকে বিশ্বাসী হতে হবে। দেখেন, কুমিল্লার টাইগার বলা হয়, কুমিল্লাতে কাজ করে ডিরেক্টর হয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। সারা পৃথিবীতে টিএনসির এত টাইগার থাকার পরও কুমিল্লা থেকে এসে সে সারা বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছে, একবার না, পরপর 2 বার। তাহলে মানুষ চাইলে কি না পারে। দেখেন অসংখ্য সফল মানুষ, এরা যখন টিএনসি শুরু করছে, বিশ্বাস করবেন না, আপনারা এখন যে পরিবেশ পাচ্ছেন এই পরিবেশ এরা পায় নাই। একটা অফিস পেত না, একটা ট্রেনিং হল রুম থাকতো না, সিকিউরিটি প্রোডাক্ট থাকতো না, বাট তারা বিশ্বাস করছে। ওনারা যখন কাজ করছে, মনে রাখবেন, আপনারা এখন যখন জয়েন করে কাজটা করতে আসেন, আপনারা শুরুতেই দেখেন যে মানে বিদেশ ট্যুর অ্যাচিভ করা লোকের সাথে আপনার পরিচয় হয়, যে সে অলরেডি 2-1 বার বিদেশ ভ্রমণ করে আসছে। বাট ওনারা কিন্তু যখন শুরু করছে তখন বিদেশ ভ্রমণ দেখে নাই। ওনারা যখন টিএনসি শুরু করছে তখন সর্বোচ্চ বোনাস ছিল 2,000-3,000 টাকা। বাট আপনারা এখন জানতেছেন, আইসাই শুনতেছেন অমুকে মাসে 20 লাখ টাকা 30 লাখ টাকা ইনকাম করতেছে। ওনারা যখন শুরু করছে কেউ কখনো কার ফান্ড পায় নাই, ওনারা শুনছে যে একসময় কার ফান্ড পাইতে পারি, তখন বাংলাদেশে কেউ পায় নাই, ওনারা বিশ্বাস করছে ওনারা একসময় পাবে। বাট আপনারা এখনো আসলেই শুনেন যে অমুকে কার ফান্ড পাইছে, ওই কার ফান্ড পাইছে। তার মানে কি, ওনারা না দেখে বিশ্বাস করছে। তাহলে আমরা কি দেখেও কি বিশ্বাস করতে পারবো না? এখানে তো অসংখ্য সফল মানুষের যারা এখানে কাজ করে সফল। ওকে, তো আমাদেরকে বিশ্বাসী হইতে হবে, তাহলে কেবল আমরা এরকম সফল জীবন পাবো। দেখেন অসংখ্য সফল মানুষ আছে আমাদের এখানে, আমাদের অনার এডিটর কামরুজ্জামান স্যার। হ্যাঁ, তার মানে কি, এই মানুষগুলো যদি সফল হতে পারে, দেখেন তো ওদের কয়টা চোখ? ওদের কি 20টা চোখ? আপনার 2টা চোখ? না ওদের 2টা আপনারা 2টা? ওদের কয়টা কান? ওদের কয়টা নাক? ওদের কয়টা মুখ? ওদের কয়টা হাত? ওদের কয়টা পা? তো ওদের যা যা আছে রে ভাই, আপনারও তো তাতেই আছে। তাহলে ওরা পারলে আপনি কেন পারবেন না? শুধু ওদের মধ্যে আছে বিশ্বাস, আপনি আপনার মধ্যে বিশ্বাসটা ডেভেলপ করবেন যে ইয়েস আমি পারবো ইনশাআল্লাহ, তাহলে আপনিও পারবেন। ওকে, তো আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, আমাদেরকে বিশ্বাসী হতে হবে। এরপর কি লাগবে? ড্রিম, স্বপ্ন। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন দেখার পর আমি আগেই বলছি বড় কিছু স্বপ্ন দেখবেন। অনেকে জুমে আসতে পারছে না, ইউটিউব লিংকডইন প্লিজ। বস এটা দেখেন কেন জুমে আসতে পারে না, বুঝলাম না। ওকে 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 ওকে, আমি দেখতেছি বিষয়টা। ওকে, তো যেটা বললাম যে ড্রিম, স্বপ্ন দেখতে হবে। এখন আপনারা যেটা করবেন, মনে রাখবেন, আপনি যদি গোল্ডেন এ প্লাসের আশা করে কাজ করেন, পড়ালেখা করেন, আপনি কিন্তু এ প্লাস হলেও পাবেন। তাহলে আপনি যদি স্বপ্ন দেখেন যে আমি বিশ্বের সেরা ধনীদের তালিকা আসবে, আর ভাই বিশ্বের না হন বাংলাদেশের তো হবেন সেরা ধনী। এখন আপনি যদি স্বপ্নই যদি দেখেন মাসে 20,000 টাকা ইনকাম হইলে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি জীবনে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন না। তাহলে বড় কিছু স্বপ্ন সেট করেন যে আমি বাংলাদেশের সেরা ধনী হবে ইনশাআল্লাহ, এর টিএনসি করে হবে, আল্লাহ আমাকে বাঁচাই রাখে, আমি বিশ্বের সেরা ধনীর তালিকা আমি আমার নামটা লাগাবো। এরকম অসম্ভব কিছু স্বপ্ন দেখেন। আর ভাই স্বপ্ন দেখলে কি আল্লাহ কি মাইন্ড করবে? নাকি স্বপ্ন দেখলে সরকার আপনার উপর ট্যাক্স বসাই দিবে যে তুমি যেহেতু বিশ্বের সেরা ধনী হওয়ার স্বপ্ন দেখছো, তাহলে আজকে থেকে তুমি ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করো? হ্যাঁ, তাহলে এরকম কিছু তো আসে নাই। তাহলে আপনি কেন স্বপ্ন দেখতে ভয় পাচ্ছেন? আপনাকে স্বপ্ন দেখতে ভয় দেখাচ্ছে কি? ওইটাও আপনি নিজে দেখাচ্ছেন। তো আমাদের সবাইকে স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন দেখার পরে স্বপ্নকে লালন করতে হবে, এবং এই স্বপ্ন যেন চুরি না হয়, এই স্বপ্নকে আপনাকে পাহারা দিয়ে রাখতে হবে। স্বপ্ন কিন্তু চুরি হয়। এখন বলবো যে স্বপ্ন আবার কিভাবে চুরি হয়, আসেন আপনাকে আমি বলি। এবং স্বপ্ন চোর কারা সেটা আপনাকে বলে দিচ্ছি। স্বপ্ন কিভাবে চুরি হয় এবং কারা স্বপ্ন চোর। ধরেন আপনি একটা স্বপ্ন দেখে ফেললেন যে আমি আগামী 2 বছর বা 3 বছর কাজ করে আমি গোল্ড লাইন হব, আমি আগামী 5 বছর কাজ করে আমি ডিরেক্টর হব, এবং আগামী 6 বছর আমি অনার ডিরেক্টর হব, এবং আগামী 5 বছরের মধ্যে আমি কোটিপতি হব। আমি আমার গ্রামে একটা ডুপ্লেক্স বাড়ি করব, আমি ঢাকাতে একটা বাড়ি করব, আমি 50 লাখ টাকার একটা গাড়ি আমি ব্যবহার করব, এবং এই 5 বছর আমি অন্তত 50টা দেশ আমি ভ্রমণ করবো। আপনি স্বপ্ন দেখে ফেললেন, এবং এই স্বপ্নের কথা আপনি গিয়ে আপনার কোন একজন বন্ধুর সাথে শেয়ার করলেন। আপনার বন্ধু দিল মস্করা স্বর একটা হাসি, হাসি দিয়ে বললো তোমার যে ঘটনা ঘটছে এটা কি তোমাদের বাসা খবর হয়ে গেছে? মানে আপনাকে পাগল সাব্যস্ত করলো।
এখন আপনি যখন এই কথাটা শুনে আপনি ঘাবড়ায় গেলেন, ভয় পেয়ে গেলেন, কিনা আমি তো উল্টাপাল্টা কিছু বললাম না, ওকে আপনি বাসায় গেলেন, যাওয়ার পর আপনার আম্মারা বললেন আম্মা কোনো টেনশন নাই, 2টা বছর 3টা বছর পর দেখবে আমাদের সংসারে কোনো অভাব থাকবে না, আমাদের গাড়ি হবে, বাড়ি হবে, এই হবে, এই হবে। আপনি স্বপ্নগুলো দেখে ফেললেন। আপনার মায়ের সাথে শেয়ার করার পর আপনার মা আপনার বাবার ডাক দিল, এই শোনো তোমার পোলা কি বলতেছে। আপনার বাবা এসে বললো যে কি হয়েছে, বলে সে এগুলো এগুলো বলতেছে। আপনার বাবা বললো যে ওর মাথার মধ্যে পানি দিয়ে নিয়ে ঘুম পাড়ায় রাখো, সকালবেলা ঘুমতে ঘুমতে ঠিক হয়ে যাবে। আপনি ঘাবড়ায় গেলেন, কি রে, যেখানে বলতেছে তারা এগুলো কি বলতেছে। এই আপনার স্বপ্নগুলো চুরি হওয়া শুরু হয়েছে। যত লোক আপনি স্বপ্ন দেখার পরে আপনাকে বাধা দিবে, মনে রাখবেন এরাই সবাই হচ্ছে স্বপ্ন চোর। এবং স্বপ্ন চুরি কখন আপনার দূরের মানুষ করেন, আপনার কাছের মানুষ আপনার স্বপ্ন চুরি করে। প্রথম স্বপ্ন চোর হচ্ছে আপনার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, অনেকের ক্ষেত্রে তার স্ত্রী, অনেকের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তার হাজবেন্ড। যারাই বাধা দিবে এরাই হচ্ছে স্বপ্ন চোর। এবং তারা কিন্তু ইচ্ছাকৃত স্বপ্ন চুরি করে না, জানেন, তারা স্বপ্ন চুরি করে মনের অজান্তে। তারা আপনাকে বাঁচাইতে গিয়ে তারা আপনার স্বপ্নটা চুরি করে। কারণ কি জানেন, কারণ তার স্বপ্ন আরেকজন চুরি করছে। সেও স্বপ্ন দেখছে, তার স্বপ্ন পূরণ হলে সে মনে করে আপনারটা হবে না। তো আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, এই স্বপ্ন চোরদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার ঘরের মধ্যে যদি 1 ভরি স্বর্ণ থাকে, আপনি সেটাকে কত যত্ন করে রাখেন না বলেন? 1 লক্ষ টাকা কত যত্ন করে রাখেন না বলেন? তাহলে এখানে কোটি কোটি টাকার স্বপ্ন, সেটাকে কেন আপনি যেন তেন জায়গায় রাখবেন? স্বপ্নটাকে আপনাকে যত্ন করে রাখতে হবে, স্বপ্ন যেন চুরি না হয়। এবং স্বপ্ন অর্জনের জন্য আপনাকে নির্লস ভাবে কাজ করে যেতে হবে। ওকে, আসেন, কেন আপনি স্বপ্ন দেখবেন? বিকজ all successful people have a huge big brain. এই পৃথিবীতে আজকে যারা সফল হয়েছে, তারা সবাই সফল হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল তারা সবাই বড় বড় স্বপ্ন দেখছে। আর এই বড় স্বপ্ন দেখার কারণে তারা কেবল বড় হতে পারছে। ওকে, এই যে বললাম আল্লাহই হচ্ছে স্বপ্ন সৃষ্টি। আমরা সবাই এরকম একটা স্বপ্ন দেখে ফেলি না যে একসময় আমাদের এরকম অডেল টাকা, এখানে সব টাকা না, সব হচ্ছে ডলার। আপনি স্বপ্ন দেখে ফেলেন না যে আগামী 10টা বছর ক্লিনশি করে এরকম একটা লাইফ আপনি তৈরি করবেন। এই স্বপ্ন দেখলে কি আল্লাহ মাইন্ড করবে? বরং আল্লাহ নিজেই তো বলছে স্বপ্ন দেখো। উনি নিজেই তো স্বপ্ন দেখে আমাদেরকে বলছে আমরা যেন স্বপ্ন দেখি। ওকে, মনে রাখবেন, এখন এই স্বপ্ন দেখার জন্য যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে কি লিখছে দেখেন, সাকসেস ইজ ডিটারমাইন্ড নট সো মাচ বাই দ্য সাইজ অফ আওয়ার ব্রেইন। বলেছে সফলতা কখনো একটা ব্রেনের সাইজ দ্বারা নির্ধারণ হয় না। যদি ব্রেনের সাইজ দ্বারা সফলতা নির্ধারণ করা হতো, তাহলে হাতি এবং তিমি মাছ সবচেয়ে বড় সফল হতো, কারণ তাদের ব্রেনটা কিন্তু অনেক বড়। তাহলে কিসের দ্বারা মানুষ সফল হয়? বাই দ্য সাইজ অফ আওয়ার থিঙ্কিং, মানসিক চিন্তার সাইজ দ্বারা। আপনার চিন্তা যত বড় হবে, আপনার জীবনে তত বড় সফল হতে পারবে। ইউর মাইন্ড ইজ ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট। আপনার মাইন্ডটা হচ্ছে আপনার একটা অধীনস্থ কর্মচারী। আপনি আপনার মাইন্ডটাকে যদি বলেন যে আমি বিশ্বের সেরা ধনী হতে পারবো, আপনার মাইন্ডটা বলবে ইয়েস স্যার। যদি বলেন যে আমি জীবনে 300 করে সফল হতে পারবো না, সে বলবে রাইট স্যার। কেন? দুইটাই রাইট কেন? কারণ সে বলবে আমি তো আপনার অধীনস্থ কর্মচারী, আপনি যাই বলবেন তাই তো সঠিক। আপনি যখন কোনো কোম্পানিতে চাকরি করেন, তাহলে আপনার বস আপনাকে যাই শুনবেন না। আপনার ব্রেনটা হচ্ছে আপনার অধীনস্থ কর্মচারী, ওকে আপনি যাই বলবেন সে তাই মনে করবে। আপনি ওকে যদি বলেন যে এখন দিনের বেলা, সে বলবে ইয়েস স্যার। আপনি যদি বলেন যে এখন রাত্রিবেলা, সে বলবে রাইট স্যার। তো দুইটাই রাইট কেন? স্যার আপনি যাই বলবেন তাই তো রাইট, কারণ আমি তো আপনার চাকর। আপনি যাই বলবেন আমি তাই প্রোগ্রাম দেবো। তার মানে কি, আমরা যদি আমাদের ব্রেনে ঢুকাই যে ইয়েস আমি পারবো, আমাদের ব্রেন বলবে ইয়েস তুমি পারবা। আবার আমরা যদি ব্রেনে ঢুকে আমি পারবো না, তখন সে না পারার জন্য কত যুক্তি আছে সব যুক্তি সে তুলে ধরবে। তাহলে আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? যদি সফল হতে চাই, ব্রেনে ঢুকাতে হবে কি যে ইয়েস আই এম সাকসেস, আমি সফল হব ইনশাআল্লাহ। তাহলে আপনার ব্রেন ওই কেন্দ্রিক প্রোগ্রাম দিলে যে কেন কেন আপনি সফল হবেন, এবং তাহলে আপনি সফল হতে পারবেন। ওকে, কারণ আমাদের সবাইকে কি করতে হবে? সবসময় সফল ভাবতে হবে। অনেকে আছে দেখেন এই করোনার প্রবলেমে অনেকেই চোখ বন্ধ করে বসে গেছে, হ্যাঁ, যে আগে পরিস্থিতি স্বাভাবিক হোক। ওরা বুঝে না যে মানে পরিস্থিতি স্বাভাবিক হইতে হইতে তার পরিস্থিতি যে অস্বাভাবিক হয়ে যাবে। সে যে ঘুরে আসে তার কিছু বুঝতে পারে, সে নিজে বুঝে না। এবং এমনও শুনছি অনেকে বলতেছে যে জুম ট্রেনিং দিয়ে কি ব্যবসা হয়? মানে জুম ট্রেনিং দিয়ে ব্যবসা হয় না। আরে ভাই, গত মাসে জুম ট্রেনিং দিয়ে আমি যে ব্যবসা করছি, আমার জানুয়ারি মাসের চেয়ে ভালো ব্যবসা হয়েছে এই এপ্রিল মে মাসে জুম ট্রেনিং করায়। ওই যে সে তার ব্রেনে ঢুকেছে জুম দিয়ে ব্যবসা হবে না, তার ব্রেন তাকে প্রোগ্রাম দিচ্ছে হ্যাঁ এই কারণে হবে না। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন, তার অনেক ডাউনলাইন জুম মিটিং অ্যাটেন্ড করে, সে ডাউনলাইনটাও ফোন করে বলতেছে তোমরা কেন জুম মিটিং অ্যাটেন্ড করো? জুম মিটিং অ্যাটেন্ড করলে কি ব্যবসা হবে? এত সোজা ব্যবসা? হেল্প করছে। এখন যদি বলেন আচ্ছা সেইটা করে তার বিজনেস কেমন, তার বিজনেসে তার কোনো ইনকাম নেই। এখন তার মাথা সে প্রোগ্রাম ঢুকেছে যে জুম দিয়ে ব্যবসা হবে না। এই জন্য বলবো যে যারা, এই যে বললাম আপনার ব্রেন আপনি যা ঢুকাবেন তাই হবে।
আপনি যে ব্রেনে ঢুকেন হ্যাঁ ইয়েস জুম দিয়ে আমি সেরা বিজনেসটা করবো, আপনার ব্রেন করবে ইয়েস জুম দিয়ে সেরা বিজনেসটা হবে। আর যদি বলে যে না পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর বিজনেস করবো, ব্রেন বলবে ইয়েস তাহলে এবার তোমার জীবনটাই অস্বাভাবিক করে ফেলবে। তখন আপনার জীবনটাই আপনার মানে পরিস্থিতি ঠিকই এক সময় স্বাভাবিক হবে, কিন্তু আপনার পরিস্থিতি আর জীবনে কখনো স্বাভাবিক হবে না, আপনি অস্বাভাবিকের মধ্যে চলে যাবেন। ওকে, তো আমাদের ব্রেনের মধ্যে সবসময় ইনপুট দিতে হবে ভালো, সবসময় পজিটিভ ইনপুট দিবেন, তাহলে পজিটিভ আউটপুট হবে। স্বপন বস আমাকে জুম মিটিং এর কথা যেদিন বলছেন বিশ্বাস করবেন না, জুম মিটিং শেষ করার সাথে সাথে আমি আর বসা পরিকল্পনা করছি বস মিটিং ডাকেন, কেটে দিয়ে বস কাজ হবে। আল্লাহর রহমতে আমাদের ব্যবসা তো ভালোই হয়েছে। ভালো না আমি বললাম তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের চেয়ে ভালো বিজনেস হচ্ছে আমাদের এপ্রিল মে মাসে, এবং ইনশাল্লাহ জুন মাসে তো আমার একটা বড় টার্গেট আছে, আমি সেরা একটা সেলস এই জুন মাসে আমি ইনশাল্লাহ আমি দেবো। ওই পরিকল্পনা ইনশাল্লাহ গত 2-3 দিন ধরে আমি করে ফেলছি। এখন কি আমার কথা হচ্ছে পরিস্থিতি যাই হোক আমি আমার ব্রেনে ঢুকাই যে এর মধ্যে দিয়ে আমাকে আমার সেরাটা খেলতে হবে। কারণ আপনি যে দক্ষ নাবিক এটা কখন বোঝা যাবে, অশান্ত সমুদ্রে আপনার দক্ষ নাবিকত্ব আপনি প্রমাণ করবেন, ক্রাইসিস মোমেন্টে আপনি আপনার যোগ্যতার প্রমাণ করবেন। আর ভাই যখন খালি মাঠে তো সবাই গোল দিতে পারে, মেসির সাথে খেলে আপনার গোল দিতে হবে। এখন হচ্ছে আপনার সেরাটা প্রমাণ করা, আপনি বলেন না যে আপনার ব্রেনে এখনই ইনপুট দেন এখনই আমি সেরাটা দেবো ইনশাআল্লাহ, দেখবেন এখনই আপনি সেরাটা পারবেন। যেটা বাস্তব এক্সাম্পল হচ্ছে আমার গত মাসে বললাম তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হচ্ছে আমার ভালো বিজনেস হচ্ছে আমার এপ্রিল মে মাসে বেশি ডিবি সাবমিট করছি আগের চেয়েও। ওকে, তাহলে কি আমাদের ব্রেনে যে আউটপুট দিবে সে অনুযায়ী আমরা সবাই রেজাল্ট পাবো। লাভ ইউর হেটার্স দে আর ইউর বিগেস্ট ফ্যান। সমালোচনাকারী স্বপ্ন যখন দেখবেন সমালোচনা করবে এক শ্রেণীর মানুষ, কিন্তু কখনো আপনি সমালোচনা কান দিতে পারবেন না। যারা সমালোচক তাদের কাজ হচ্ছে সমালোচনা করা, তারা সমালোচনা করবে, আপনার কাজ হচ্ছে স্বপ্ন থেকে সামনে এগিয়ে যাবে, সামনে এগিয়ে যাবেন। এখন আপনি যদি সমালোচনায় কান দেন তাহলে আপনার পরিস্থিতি হবে ওই বাবার ছেলের মতো। বাবার ছেলে গাদা নিয়ে মাঠে যাইতেছে, বাজারে যাইতেছে, বুঝছেন তো, পোলায় হচ্ছে গাদা রশি টানতেছে আর বাবা হচ্ছে পেছন থেকে ঢেলতেছে। কিছুদূর যাওয়ার পরে এক সমালোচনাকারীর সাথে দেখা, সে বলতেছে দেখো না কি ব্যাক করলো, দুইটা লোক কি একটা গাদারে টানে একটাকে একটা পেছন থেকে ফেলতেছে, চাইলে তো একটা লোক গাদার পিঠে বসতে পারে। বাপ ছেলে চিন্তা করলো ঠিক, তারা সমালোচনা কান দিয়ে ফেলছে। তারা বললো যে ঠিকই তো বলছে, আমরা তো এখন বাবার ছেলেরা বলতেছে বাবা তুই উঠ, ছেলে বলতেছে না বাবা তুমি উঠো, বাবা বলতেছে আর না তুই উঠ, ছেলে উঠে বসছে, এবার বাবার রশি টানতেছে। কিছুদিন যাওয়ার পর এক সমালোচনাকারীর সাথে দেখা আরেকজন, সে বলতেছে দেখো না কি বেয়াদব ছেলে, এই মুরব্বী বাবারা দিয়ে রশি টানাইতেছে আর সে বেয়াদবের মতো সে গাদার ভেগ দিয়ে বসে দিয়েছে। এখন ছেলে চিন্তা করলো কিরে কথা তো সত্যি, আমার বাবাকে আমি এত কষ্ট দিচ্ছি, আমি গাদার ভিডিওতে বসে দিচ্ছি, আর বাবা চিন্তা করলো আমার পোলাকে মানুষ উল্টাপাল্টা কথা বলতেছে। এবার ছেলে কি করছে, সে লাভ দিয়ে গাদার ভিড় থেকে নেমে গেছে, এবার বাবারে দিচ্ছে তুমি বাবা ঠিক আছে, মানে বাবা গাদার ভিড় উঠছে, ছেলের রশি টানতেছে। কিছুটা যাওয়ার পর আরেক সমালোচনাকারীর সাথে দেখা, সে বলতেছে হায় আল্লাহ কেমত মনে চলে আসছে, মানুষের দয়া মায়া সব উঠে গেছে, এই একটা অবুঝ শিশুকে রশি টানতে দিয়ে ব্যাক কর লোকটা সে গাদার ভিডিওতে বসে দিচ্ছে। এখন বাবা চিন্তা কিন্তু কথা তো সত্যি, মানে তারা প্রত্যেকটা সমালোচনার কথা কিন্তু কিন্তু কান দিচ্ছে। কিন্তু এবার কি করলো, তারা ছেলেকে এবার গাদার ভিডিও উঠে নিচ্ছে। এখন বাবার ছেলে গাদার ভিডিওতে যাচ্ছে, কিছুদূর যাওয়ার পর আরেক সমালোচনাকারীর সাথে দেখা, পশু প্রেমিক, সে পশু প্রেমিক বুঝছেন, সে বলতেছে হায় আল্লাহ কোন দুনিয়া আসলাম, কিয়ামত মনে চলে আসছে, মানুষের দয়া মায়া উঠে গেছে, একটা অবলা প্রাণীর উপর দুইটা লোক উঠে বসে গেছে, মানুষের দয়া মায়া নাই রে। এখন তারা চিন্তা করে যে কথা তো সত্যি, এখন তারা তো সব সিস্টেম অ্যাপ্লাই করা শেষ। এবার তারা কি করছে, তারা একটা বাঁশ এনে ওই বাঁশ দিয়ে গাদার দুই পাকে মানে বাঁশের সাথে বেঁধে এবার বাপ আর ছেলে গাদারে কাঁধে নিয়ে এবার যাইতেছে। যেতে যেতে কি অবস্থা হয়েছে, একটা মানে খাল পাড় দিতে হয়, সাঁকো আছে, ওই সাঁকো দিয়ে পাড় মানে খালটা মানে সাঁকো দিয়ে নদীর খালটা পাড় দিতে গিয়ে সাঁকো ভেঙে তারা গাদা নিয়ে নদীতে পড়ে গেছে, খালে পড়ে গেছে। পড়ে গাদা তো দুই পা বাঁধা, গাদা ডুবে মরে গেছে, আর তারা বাপ ছেলে সাঁতরাতে সাঁতরাতে উপরে কাঁদতে কাঁদতে বাইরের দিকে চলে আসে। আচ্ছা বলেন এই বাপ আর ছেলে যদি সমালোচনা কান না দিত, তাদের এই পরিস্থিতি হতো, তারা যেভাবে যাচ্ছে তখন তো ভালোই ছিল। ঠিক একই রকম আমাদের জীবন, আমরা যদি সমালোচনা কান দিই আমাদের জীবনে কখনো কোনো কিছু হবে না। আপনার আশেপাশের মানুষ কি বলছে সেটা আপনার দেখার দরকার নেই। এখন আমরা আশেপাশের সমালোচনা কেন শুনি জানেন, ওই যে আমাদেরকে পড়াইছে করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, এরপরে সদা সংশয় সদা টলে, পাঁচে লোকে যদি কিছু বলে, এই পাঁচে লোকে যদি কিছু বলে, এই চিন্তায় আমরা জীবনে ব্যর্থতাকে মেনে নিচ্ছি, সফলতার কাছ থেকে আমরা সরে যাচ্ছি।
তাহলে যদি আমরা আমাদের জীবনে সফল হতে চাই, এই কথাটাকে বাদ দিয়ে কথাটাকে আমি ঘুরে দিতে হবে। আজকে থেকে বলবেন করিতে পারি যে কোনো কাজ, নাহি বয় নাহি লাজ, সদা সংসার নাহি টলে, পাশে লোকে যে যাই বলে। তোরা যে যাই বলিস ভাই, আমি অনার ডিরেক্টর হইতে চাই। তোরা যে যাই বলিস ভাই, আমি গোল লাইন হইতে চাই। আজকে থেকে যেই সমালোচনা করবে আপনি সরাসরি বলে দিবেন, ওই যে আমি তো শুরুতে শিখে দিচ্ছি, কি বলবেন? বলবে যে আমি শুনি নেই, কারণ আমার এই কানের মধ্যে ময়লা আবর্জনা ঢুকে না, পরিষ্কার জিনিস যায়। কোনো সমালোচনা কখনো কান দিবেন না, সমালোচনা কান দিলে কখনো আপনি বড় হতে পারবেন না। মনে রাখবেন, কেউ যদি তোমাকে সন্দেহ করে দুঃখ পাবে না। মনে রাখবেন, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে এটা আসল নাকি নকল, কিন্তু কেউ লোহাকে নিয়ে কখনো সন্দেহ করে না। তো যেহেতু কেউ আপনাকে টিএনসি নিয়ে সংশয় সন্দেহ করে, বুঝতে পারবেন টিএনসি আসলে সফলতার রাস্তায়। আমার মনে আছে একবার আমি পল্টন অফিসে বসে আছি, বুঝতে পারছেন? তো আমাকে এক অন্য কোম্পানির একটা লোক এসে আমাকে বিজনেস প্ল্যান বোঝাচ্ছে, তাদের কোম্পানি প্ল্যান বোঝাচ্ছে। তো বোঝানোর পরে সে একটা পর্যায়ে আমাকে বলতেছে যে স্যার, আপনার যে যোগ্যতা, আপনি যদি টিএনসি না করে আপনি যদি আমাদের কোম্পানিতে আসেন, আপনি টিএনসিতে গত 3 বছরে যা পাইছেন আমাদের কোম্পানিতে আপনি 3 মাসে তার চেয়ে বেশি পাবেন। আমি বললাম কেন আপনার কাছে এটা মনে হলো? বলো যে টিএনসির প্ল্যানটা অনেক কঠিন, আমাদের প্ল্যানটা পানির মতো সহজ। তা আমি তাকে বললাম যে থ্যাংক ইউ ভাই। বলে যে থ্যাংক ইউ কেন? আমি বললাম যে এপিজে আবুল কালাম আজাদ বলছেন যে সহজ কাজের মধ্যে কোনো সফলতা নাই, কঠিন কাজের মধ্যে সফলতা আছে। আপনি যেহেতু বলছেন টিএনসিটা কঠিন, তাহলে আমি বুঝতে পারছি যে আমি সঠিক রাস্তায় আছি। আপনি যেটা বলছেন সেটা রং, ওইখানে সফল হওয়া যায় না ভাই, কঠিন হলে আমি টিএনসি থেকেই সফল হব। ওকে। এবং এপিজে আবুল কালাম আরেকটা কথা বলছে যে সারাদিন পথ চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন যে আপনি ভুল পথে গেছেন। আর যদি বাধার সম্মুখীন, তাহলে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন। তো টিএনসি করতে গিয়ে যেহেতু আমরা বাধা ফেস করতেছি, আপনাদেরকে শির হইতে হবে যে আসলে আমি সঠিক লাইনে আছি, সামনে আমার জন্য সফলতাটা রেডি হয়ে বসে আছে, শুধু সামনে গিয়ে আমি সফলতা অর্জন করব। ওকে। এই চিন্তাটা সবসময় আমাদের মধ্যে থাকতে হবে, কখনো কোনো সমালোচনা কান দেওয়া যাবে না। এখন মানুষ কেন আপনাকে বাধা দিবে? এই যে ছবিটা দেখেন, আমাদের সমাজের মানুষগুলো, আমরা কেউ যখন এগিয়ে যেতে যাই, পেছন থেকে মানুষ আমাদেরকে টান দিয়ে ধরে রাখে, আমরা যেন সামনে না এগিয়ে যেতে পারি। এবং এটা আপনার কাছের মানুষ, দূরের মানুষ, সবাই। আপনি হয়তো যাকে খুব আপন ভাবতেছেন, সেও এটা করবে। আপনি তো জানো না সে ভিতরে ভিতরে আপনাকে হিংসা করতেছে। এটা দেখেন না, বানর একটা উঠতেছে গাছ ধরে, আর পেছনে একটা উঠতেছে ল্যাস ধরে। কার তুই গাছ ধরে উঠ। ওই যে এটি বাঙালি বাস্তু নিজে যেতে পারছেন, অন্য উঠতে দেবে না। আপনি যেহেতু কিছু করেন, মানে সে যেহেতু কিছু করেন, আপনারা কিছু করতে দেবে না। এই যে আপনি যেহেতু স্মার্টে চলাফেরা করেন, আপনি এটা কিছু করতেছেন, আপনি এটা বিজনেস করতেছেন, এটা তার সহ্য হয় না। যার জন্য সে আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে পেছন থেকে টান দিয়ে ধরে রাখতেছে, আপনি যেন সামনে আগাতে না পারেন। মনে রাখবেন, লোকাল মাইন্ডেড পিপল উইল নেভার আন্ডারস্ট্যান্ড গ্লোবাল মাইন্ডেড গোল। ছোট চিন্তার মানুষ কখনো বুঝবে না বড় চিন্তা কি জিনিস। তো কখনো যারা ছোট চিন্তার মানুষ, আপনি তাদের সাথে কখনো আপনার চিন্তা মেলাতে যাবেন না। বরং আপনি সবসময় নিজেকে সফল মানুষ হিসেবে সফল মানুষগুলোর সাথে সম্পৃক্ত আপনাকে কাজ করতে হবে। এই যে দেখেন, যখন আপনি নিজ জীবনে উন্নতি করার চেষ্টা করবেন, ঠিক তখনই এরকম মানুষ রূপী কিছু কি পদবিটা আমি বললাম না, আপনাকে টেনে ধরে রাখার চেষ্টা করবে। বুঝতে পারছেন? তো আপনি যখন টিএনসি করতে যাবেন, কেউ যখন আপনাকে বাধা দিবে, আপনি বলবেন যে বুঝতে পারছেন আপনি কে। যদি বলেন যে আমি কে, আপনি বলবেন যে আপনারা দেখে আসছি। আপনি সেটা যদি বলে সেটা কোনটা, বলে ওই যে ওইটা। বুঝতে পারছেন? তো কখনো কারো কোনো বাধা, কারো কখনো সমালোচনা আপনি কখনো কান দিবেন না, বরং আপনি আপনার কাজটা আপনি করে যান। দেখবেন আপনি যখন সফল হয়ে যাবেন, আজকে যারা আপনাকে বাধা দিচ্ছে, আজকে যারা আপনার পেছনে কথা বলতেছে, এরাই তখন আবার আপনার জন্য ফুলের মালা নিয়ে আসবে। শুধু জাস্ট একটা সময়ের ব্যাপার। ওরাই আবার এসে আপনাকে একসময় বলবে যে আমি জানতাম তুমি পারবা। আমি একসময় যখন টিএনসি শুরু করি, তখন আমাদের অনেক ফ্যামিলি আত্মীয় স্বজন বলছে আমি যদি টিএনসি করি আমি যেন তাদের বাসায় না যাই। বুঝছেন? আর আজকে যখন আমি একটা পর্যায়ে চলে আসছি, এখন তারা আমাকে কি বলে জানেন? বলে তুই তো বড় লোক হয়ে গেছিস, জন্য আমাদের বাসায় এখন আর আসে। দেখছেন, তাদের কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এবং তারা অনেকে বলে যে না, আমি জানতাম যে তুমি পারবা, আমি আগে থেকেই বুঝতে পারছি। দেখবেন যে আপনারা এখন অনেকে বলবে আপনি পারবেন না, আপনি একটু কষ্ট করে সফল হন, দেখবেন এরাই আবার আপনার জন্য ফুলের মালা নিয়ে আসবে যে আমি জানতাম তুমি পারবা। শুধু জাস্ট ওই টাইমটা হচ্ছে তাদেরকে কন্টিনিউ কাজটা করে যেতে হবে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। আপনার জীবনে যত বেশি সমস্যা আসবে, মনে রাখবেন সুযোগটা আপনার কাছাকাছি চলে আসছে। যত বড় বাধা আসবে, বুঝবেন যে আপনি তত বড় সফল হতে যাচ্ছেন। শুধু বাধাটাকে আপনাকে ফেস করে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়া খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়া সাপকে খায়। সব সময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়। জাস্ট ওয়েট ফর ইউর টার্ন। শুধু আপনার সময়ের অপেক্ষা থাকে না, আপনার সময়টা সামনে আসতেছে। আপনাকে একসময় সবাই আবার সেলিব্রেট করবে।
মনে রাখবেন, পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নাই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নাই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। তো কখনো কারো কোনো সমালোচনা কান দেবে না। তুমি যদি মনে করো তুমি ঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে উঠো। খেয়াল করছেন কত দামি একটা কথা বলছে? আমরা সবাইকে খেলোয়াড় হবো না দর্শক হবো ভাই বলেন তো? আমাদের সবাইকে খেলোয়াড় হতে হবে। মনে রাখবেন, যখন একটা ফুটবল খেলা হয়, মেসি যখন ফুটবল নিয়ে দৌড় দেয়, নেইমার যখন ফুটবল নিয়ে দৌড় দেয়, হ্যাঁ, আশেপাশ থেকে অনেকে কিন্তু ভুয়া বলে, অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি কি কখনো শুনছেন যে এই কথা বলার পরে মেসি রাগ করে মাঠ থেকে উঠে গেছে, যে দূর আমারে ভুয়া কেন বললে, আমি আজকে থেকে আর খেলবই না ফুটবল? বলছে কখনো? তাহলে আপনাকে কেন পেছন থেকে সমালোচনা করলে আপনি কাজটা ছেড়ে দিচ্ছেন? মনে রাখবেন, যে কোনো খেলার দর্শকরা গ্যালারিতে চাচামেচি করে, খেলোয়াড়রা কিন্তু খেলে। তো আপনি যদি ফাইনালি কি হয় জানেন, খেলোয়াড়রা কিন্তু কাপ নিয়ে বাড়িতে যায়, আর দর্শকরা কিন্তু বাদামের খোসাটা নিয়ে বাড়িতে যায়, কারণ তারা গ্যালারিতে টিকিট কেটে ঢুকছে, বাদাম কিনে খাইছে, খাইয়া খোসাটা নিয়ে বাড়ি দিয়ে গেছে। আর খেলোয়াড়রা খেলে জিতে, কিন্তু তারা কিন্তু কাপটা নিয়ে বাড়িতে যায়। ঠিক একই রকম, আপনি যদি সমালোচনার কান না দেন, আপনি যদি খেলোয়াড় হন, তাহলে আপনি খেলে, আপনি জিতে সফলতা নিয়ে আপনি বাড়িতে যাবেন, আপনি আপনার গাড়ি নিয়ে আপনি বাড়িতে যাবেন। আর যারা সমালোচনা করছে তারা তখন পাশে চুপচাপ বসে থাকবে। ওকে, এই যে দেখেন, এরা তখন এখানে বসে থাকবে আর কি, এইখানে বসে বসে আপনার সমালোচনা হবে। দেশের প্রায় সকল বুদ্ধিজীবীদের প্রধান কার্যালয় হচ্ছে গ্রামের চায়ের দোকান। আমি আপনাদের এখানে যারা আছেন, আমি সবাইকে বলবো, যাদের চা দোকানে বসা আড্ডা দেওয়ার মানে অভ্যাস আছে, যদি আপনি জীবনে আসলে কিছু করতে চান, আপনি অভ্যাসটা ত্যাগ করবেন। আমাদের সমাজ ব্যবস্থাটা এই ডেভেলপমেন্ট না হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের এই চায়ের দোকান। এখানে কখনো কোনো প্রোডাক্টিভ, কোনো পজিটিভ কোনো আলোচনা হয় না, বরং যত নেগেটিভ আলোচনা, কার ঘরে কি হয়েছে, কার বাচ্চার কি হয়েছে, যত নেগেটিভ আলোচনা আছে, সকল নেগেটিভ আলোচনা এখানে হয়। ওকে, এবং ফাইনালি, এবং ওরা কিন্তু এখানে বসে কিন্তু পুরো বিশ্ব জয় করে। ওরা এখানে থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করতেছে, এরপর শেখ হাসিনা কি করলে ভালো হতো, মানে সব। কিন্তু ফাইনালি কি জানেন, ওরা এক কাপ চা খায়, ওই টাকাটা বাকি রেখে বাইরের দিকে যায়। এটা হচ্ছে তার ফাইনাল রেজাল্ট। তো আপনারা যারা চা দোকানে বসার অভ্যাস আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি পৃথিবীর এতগুলো দেশ দেখছি, কোনো দেশে আমাদের দেশের মধ্যে এত চা দোকান দেখি নাই। আপনারা চা দোকানে আড্ডা দেওয়ার অভ্যাস আপনারা এটা বাদ দিতে হবে যদি জীবনে কিছু করতে চান। এবং যারা এগুলোতে আড্ডা দেয় তাদের সাথেও আপনি মিশবেন না। এবং এরা কিন্তু কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, প্রতি কথা ওরা কিন্তু কিছু খারাপ ভাষা ব্যবহার করে। তো এগুলো সব নেগেটিভ, মোট কথা এই পরিবেশটাই নেগেটিভ। তো এই পরিবেশে আপনি যদি সফল হতে চান, আপনাকে সর্বাবস্থায় পজিটিভ পরিবেশে থাকতে হবে। কখনো কোনো নেগেটিভ পরিবেশে আপনি যেতে পারবেন না। এবং ধৈর্য ধরে আপনাকে কাজটা করতে হবে। মনে রাখবেন, ধৈর্য এমন ঠিক আছে, সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজা লাগে। এবং ব্যবসায় লেগে থাকার কোনো বিকল্প নেই। আমরা খুবই কম ধৈর্যশীল, বুঝছেন? আমরা 6 মাস 1 বছর ট্রাই করে আমরা হালটা ছেড়ে দিই। আরে ভাই, একটা গাছ রোপণ করতে করে তো ওই গাছের ফল খাওয়ার জন্য আপনাকে 1-2 বছর ওয়েট করা লাগে। আর একটা শিম গাছ রোপণ করার পরও তো শিম খাওয়ার জন্য আপনাকে 3-6 মাস ওয়েট করা লাগে। হ্যাঁ, একটা ধান রোপণ করার পর তো ধানটা খাওয়ার জন্য আপনাকে 6 মাস ওয়েট করা লাগে। একটা আম গাছ রোপণ করার পর আমের ফল খাওয়ার জন্য আপনাকে 4-5 বছর 6 বছর ওয়েট করা লাগে। তাহলে সেখানে আপনি এত বড় সফল হবেন, আপনি চাইতেছেন আপনি 3 দিনে সফল হয়ে যেতে চান, 1 মাসে আপনি অধৈর্য হয়ে যান খুব দ্রুত। আসলে ভাই, পৃথিবীতে যেটা সঠিক সফলতা আছে, সেখানে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই। আপনাকে ধাপে ধাপে সফল, এবং আপনাকে ধৈর্যশীল হয়ে আপনাকে এখানে কাজের সাথে লেগে থাকতে হবে। ইউ হ্যাভ টু চয়েসেস, গেট রিচ অর গেট রিচ। আপনার পছন্দ হবে দুইটা, যে আমাকে ধনী হইতে হবে, আর সেকেন্ড পছন্দ হবে আমাকে ধনী হইতে হবে। এর বিকল্প কোনো রাস্তা আমাদের নেই, আমাদেরকে সফল হতেই হবে। ওকে, এরকম একটা স্বপ্ন দেখে তাহলে আমরা সবাই আজকে থেকে কাজ করবো। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখানে আছেন, সবাই আজকে থেকে ভাববেন আপনি একজন কোটিপতি। আজকে থেকে নিজেকে কোটিপতি ভাববেন, এবং আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, আই এম এ কোটিপতি। আমি সামনে কোটিপতি চাই, এম কামিং কোটিপতি। আমি অনার ডিরেক্টর। সবসময় নিজেকে ভাববেন আমি অনার ডিরেক্টর, এবং সবসময় প্র্যাকটিসটা আপনারা সবাই করবেন। এবং এমন একটা ইনকাম চালু করবেন যেন আপনার ইনকাম কখনো না ঘুমায়। আর এটা করার জন্য কি করতে হবে? সারাউন্ড ইউরসেলফ উইথ দোজ অন দ্য সেম মিশন অ্যাজ ইউ। এটার জন্য আপনাকে এমন কিছু মানুষের সাথে চলতে হবে। ব্যর্থ মানুষের সাথে চলবেন, আপনি ব্যর্থ হবেন। সফল মানুষের সাথে চলবেন, আপনি গোল লাইনের সাথে চললে আপনি গোল লাইন হবেন। আপনি ডিরেক্টরের সাথে চললে আপনি ডিরেক্টর হবেন। আর আপনি যদি 30 স্টারে যে বের করছেন, এর সাথে যদি আপনি 30 স্টারে বের করবেন। যে ট্যুর অ্যাচিভ করছে তার কথা শুনলে তার সাথে চলে আপনি ট্যুর অ্যাচিভ করতে পারবেন। যে মাসে 1 থেকে 5 লাখ টাকা ইনকাম করে, তার সাথে চলে আপনি 1 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। মানে একজন হুজুরের সাথে চলে আপনি নামাজি হতে পারবেন। হ্যাঁ, আবার একজন পকেট ম্যানের সাথে চললে কিছুদিন পরে দেখবেন যে আপনার অভ্যাস হয়ে গেছে। ওকে, সো আপনি কার সাথে চলতেছেন সেটার উপর ডিপেন্ড করে। আমরা সফল হওয়ার জন্য কি করতে হবে? সফল মানুষের সাথে
চলতে হবে। আর আমাদের জন্য সবচেয়ে গুড নিউজ হচ্ছে আমাদের দেখেন চেইনের সবাই সাকসেস। আমাদের স্বপন বস বলেন, কামরুজ্জামান বস বলেন, সিরিয়াস মানে আমাদের এবং আমাদের লিডাররা কত আন্তরিক। আপনি তাদের দিকে হাত বাড়ায় দিলে তারা, আপনি এক হাত বাড়ালে তারা আপনার দিকে 2 হাত বাড়াবে। তো আমাদের সবাইকে কি করতে হবে, তাদের সাথে আন্তরিকভাবে লেগে থাকতে হবে যদি সফল হতে চাই। এরপর হচ্ছে অ্যাটিটিউড, সঠিক মানসিকতা সেট করতে হবে। ওকে, হ্যাঁ, জীবনে যা চাও তাই পাবে, শুধু এই যে অ্যাটিটিউডটা হচ্ছে, আসলে আমরা মনে করি অ্যাটিটিউড শুধু পজিটিভ কথা বললে মনে অ্যাটিটিউড হয়ে যায়। না, হ্যাঁ, পজিটিভ কথা বলা, পজিটিভ চিন্তা করা, পজিটিভ কাজ করে অ্যাটিটিউডের একটা পার্ট মাত্র। বাট আপনি একজন সৎ মানুষ কিনা এটাও কিন্তু একটা সততা। আপনাকে ওই যে বললাম, আপনার একজন ভালো মানুষ সফল হওয়ার অন্যতম সূত্র হচ্ছে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে ভাই। জীবনে যা চাও তাই পাবে একদিন, শুধু নিজের সৎ থেকে, দেখবে জীবন একসময় তোমার সকল স্বপ্ন পূরণ করবে। তাহলে কি আমরা সবাই সৎ থাকতে পারবো ইনশাল্লাহ? এবং যারা মনের অজান্তে কিছু অসৎ কাজ করে ফেলছেন, কিছু ভুল করে ফেলছেন, আপনি মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে এটা আমি এখন দেওয়া লাগবে না, এটা আপনি ভুল করবেন, এটা আপনাকে দেওয়া লাগবেই। যদি না দেন, আপনি এখনই নিয়োগ করেন যে ওকে ঠিক আছে, এই জায়গা আমি ভুল করছি, এই জায়গাগুলো আমি ঠিক করবো। আমি অমুক অমুকের সাথে আমি রং করছি, অমুক অমুক জায়গায় আমি রং করছি, এগুলো আমি এখন কারেকশন করবো। হ্যাঁ, আমি এখন পারতেছি না, বাট আমি আস্তে আস্তে, এখন থেকে আমি আস্তে আস্তে সবকিছু সলভ করবো, যদি আপনি সফল হতে চান। এই মানসিকতা আমাদের মধ্যে সেট করতে হবে। ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। ওকে, যদি আমরা আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করতে পারি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হবে। সাকসেস ডাজ নট কাম টু ইউ, ইউ গো টু ইট। মানে সফলতা কখনো আমাদের কাছে আসবে না, আমাদেরকে এটাকে ছিনিয়ে নিতে হবে, এটাকে অর্জন করে নিতে হবে। ওকে, টু টাইপস অফ অ্যাটিটিউড পিপল প্র্যাকটিস। মানুষ দুই ধরনের অ্যাটিটিউড প্র্যাকটিস করে, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, একটা রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড। এখন আসেন রিঅ্যাক্টিভ অ্যাটিটিউডের মানুষগুলো কি? এই রিঅ্যাক্টিভ মানুষগুলো কখনো সফল হয় না, যারা প্রতি মুহূর্তে রিঅ্যাক্ট করে। রিঅ্যাক্টিভ মানুষ কারা, এটা আমি আপনাকে একদম বলছি। রিঅ্যাক্টিভ মানুষগুলো তারা কখনো নিজের পছন্দে চলে না, তারা সবসময় অন্যের পছন্দে চলে। তারা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত থাকে রিঅ্যাক্টিভ মানুষগুলো। এদেরকে হাসাইলে হাসে, কাঁদাইলে কাঁদে, খেপাইলে খেপে, নাচাইলে নাচে, মানে ওরা সবসময় অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। ওরা নেগেটিভ পরিবেশে গেলে নেগেটিভ হয়ে যায়, আবার পজিটিভ পরিবেশে গেলে পজিটিভ হয়। এরা কখনো সফল হতে পারে না। এদেরকে ধরেন, এরা যদি ধরেন সকালবেলা বেরোচ্ছে একটা শার্ট পরে বা একটা জামা পরে বেরোচ্ছে, কেউ যদি এদেরকে দেখে যদি বলে যে ভাই আপনাকে সেরকম লাগতেছে, তারা তখন মন ফুরফুরা, খুব খুশি। আবার কেউ যদি বলে যে ভাই আপনি একটু ফালতু একটা লোক, তার মনটা খারাপ হয়ে যায়। ওকে, এই রিঅ্যাক্টিভ মানুষগুলো কখনো সফল হতে পারে না। এবং এদেরকে রিঅ্যাক্টিভ মানুষগুলোকে কেউ যদি বলে টিএনসি খারাপ, সে বলে তাহলে ঠিক আছে, আজকে থেকে আমি আর টিএনসি করবো, আমি আজকে থেকে ছেড়ে দিলাম, এই জন্য আমি যাই না, আমি বুঝতে পারছি এটা খারাপ। রিঅ্যাক্টিভ, যে বলছে সে অন্য তারা নিয়োগ করতে। আবার কেউ যদি বলে যে ভাই টিএনসি ভালো, সে বলে ভাই আমি জানতাম না, আমি সিরিয়াসলি আজকে থেকে বলছি, আমি নেমে গেলাম, মানে সে অন্য দ্বারা নিয়ন্ত্রিত। আর যারা প্রোঅ্যাক্টিভ, এরা সবসময় সফল হয়। প্রোঅ্যাক্টিভ মানুষগুলো কি, তাদের কথা হচ্ছে যে ভাই শার্টটা কে কিনছে, আমি কিনছি, কে গায়ে দিবে, আমি গায়ে দিব, তোমার ভালো লাগলো আমার কিছু যে আসে না, তোমার ভালো না লাগলো আমার কিছু আসে না, আমার সাথে আমি গায়ে দিব। প্রোঅ্যাক্টিভ মানুষগুলোর কথা হচ্ছে টিএনসি আমার কাছে ভালো লাগছে, আমি টিএনসি করবই করবো, তোমার ভালো লাগলো আমার কিছু যে আসে না, তোমার ভালো না লাগলো আমার কিছু আসে না। এবং প্রোঅ্যাক্টিভ মানুষগুলো এরকম থাকে, যেহেতু টিএনসি আমার কাছে ভালো লাগছে, যদি সারা পৃথিবীর 700 কোটি মানুষ যদি বলে টিএনসি খারাপ, আমি একলা টিএনসি করবো, তারপর আমি টিএনসি করবোই করবো। তো আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, আমাদেরকে একদম প্রোঅ্যাক্টিভ মানুষ হতে হবে, তাহলে আমরা সবাই সফল হতে পারবো। 99% of our success depend on our attitude. 1% is smartness and talent. আপনি দেখুন টিএনসিতে অনেক হাই এডুকেটেড মানুষ এসে কিছু করতে পারে নাই, অনেক সুন্দর কথা বলতে জানে, খুব ভালো বিজনেস প্ল্যানও দেখাতে পারে, খুব ভালো ট্রেনিংও করায়, কিন্তু তার ইনকাম নাই, ব্যবসা নাই, পজিশনও নাই, সে এখান থেকে বাদ পড়ে গেছে। কেন জানেন? কারণ তার 1% ছিল। এই যে সে শিক্ষিত, সে স্মার্ট, সে কথা বলতে পারে, সে মার্কেটিং দেখাতে পারে, সব হচ্ছে 1%, বা তার 99% গ্যাপ, সেটা হচ্ছে তার অ্যাটিটিউড ছিল। তাহলে আমরা সব কিন্তু 1% নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছি, কিভাবে উচ্চ শিক্ষিত হওয়া যায়, কিভাবে আরো স্মার্ট হওয়া যায়, কিভাবে সুন্দর কথা বলা যায়, কিন্তু আমাদের অ্যাটিটিউডটাতে কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে। এবং আমরা অনেক সময় আমাদের মনের অজান্তে আমাদের অ্যাটিটিউড নষ্ট করে ফেলি, আমরা নিজেও বুঝি না যে আমি যে অ্যাটিটিউড নষ্ট করে ফেলছি। ওই নোয়াখালীর এক লোকের মতো, নোয়াখালীর এক লোককে ঢাকার এক লোকে বলতেছে যে ভাই আপনারা সব কথা এরকম হ দিয়া বলেন কেন, আপনারা পানিরে বলেন যে হানি, পানরে বলেন যে হান, কারণ কি আপনারা সব কথা হ দিয়া বলেন কেন? নোয়াখালীর লোকটা বলতেছে মানে তাকে যখন বলছে যে আপনারা সব কথা এরকম হ দিয়া বলেন কেন, তো সে বলতেছে যে এটা হ গলেই কর, মানে সে বলবে না যে এটা সকলেই বলে, সে বলতেছে এটা হ গলেই কর, মানে তখন সে হ দিয়ে বলতেছে।
তো বলে যে তা আপনি এখনো তো বলছেন। সে বলতেছে কে বলছে আপনার হুনুনের ভুল আছে, মানে তখনও সে কিন্তু হ দিয়ে বলে যাচ্ছে। তো এরকম আমরা অনেক সময় আমরা জায়েজ করে ফেলি, কোনো দুর্নীতি করছে এটা জায়েজ করি, এটা আমি তো বেশি তো মানি নাই, মাত্র 5,000 টাকা না মারছি। ওরে ভাই যদি 5 পয়সা কারো মারে তাও আপনি অসৎ। 5 কোটি টাকা যে মারছে সেও চোর, 5 টাকা যে চুরি করছে সেও চোর। এক বালতি ময়লা ময়লা, এক চামচ ময়লা ময়লা। তো আমি আপনাদের সবাইকে বলবো আগে আপনার অ্যাটিটিউডটা সেট করতে হবে। অ্যাটিটিউডটা কেমন হবে দেখেন, আপনাকে সফলতার জন্য ভাই মূলত কাজ করতে হবে। কারণ কাজ করা ছাড়া দেখেন এই ছাগলটা যদি নিচে দাঁড়ায় দাঁড়ায় বলতো যে কলা পাতা আয় আমার ক্ষুধা লাগছে, কলা পাতা কি তার কাছে আসতো না, তাকে কষ্ট করে গাছে উঠতে। তো আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, আপনাকে সফলতার জন্য সামনে এগিয়ে যেতে হবে, কাজটা করতে হবে। ওকে, এরকম একটা অ্যাটিটিউড। তবে কিছু লোক আছে ঠিক করে কথা বলতে পারে না, কতটা শিক্ষিত না, কিন্তু সে খুব ভালো ইনকাম করতে সে সফল হয়ে গেছে। আসলে তার 1% নেই, বাট তার 99% তার সঠিক ছিল। তো আমাদের সবাইকে সঠিক অ্যাটিটিউড তৈরি করতে হবে সফল হওয়ার জন্য। টু টাইপস অফ অ্যাটিটিউড পিপল প্র্যাকটিস, একটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। আমরা প্রথমে নেগেটিভ নিয়ে কথা বলি। এই নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ ইউ পজিটিভ লাইফ। আমরা কিছু মানুষ আছে জানেন, সর্ব অবস্থায় নেগেটিভ কথা বলি, মানে তাদেরকে দিয়ে পজিটিভ কথা বলানোটা এটা একটা কষ্টের, একটা দুর্বল একটা কাজ হয়ে যায়। তারা পজিটিভ বলবে না, একটা ভালো জিনিসের মধ্যে তারা সমস্যা খুঁজে পাইতে হবে। এই মানুষগুলো কখনো সফল হতে পারে না, কারণ নেগেটিভ কথা, নেগেটিভ চিন্তা, নেগেটিভ কাজ এটা সবসময় আপনার স্পিডটাকে নষ্ট করে ফেলে, এবং এটা দ্বারা আপনি কখনো ভালো কোনো পজিটিভ লাইফ পাবেন না। স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই নোটটা আপনারা সবাই মনে রাখবেন। আমি একটা বাস্তব এক্সাম্পল আপনাদেরকে সবাইকে দিচ্ছি। আমি যখন টিএনসিটা শুরু করি, আমার নেটওয়ার্ক মার্কেটিং লাইফে প্রথমে আমার কিছু ক্লোজ বন্ধু ছিল, খুব ছোটকালের বন্ধু, ক্লাস 1 থেকে একসাথে বড় হয়েছে। বাট আমি যখন টিএনসি নেটওয়ার্ক মার্কেটিং আসি, তারা এটাকে পছন্দ করে না। আমার এক বন্ধু একদিন আমার বলেই ফেলছে যে দোস্ত আসলে কি বলবো, তুই এমন একটা কাজে গেছস, তোর সাথে কথা বলতে এখন প্রেস্টিজে লাগে। বুঝতে পারছেন? তো আমি সে আমার বলতেছি, দোস্ত তোর একটা কথা বলি, তুই এখন থেকে বাজারের উপর আর সবার সামনে আমার সাথে কথা বলিস না। তোর যদি আমার সাথে কোনো কথা থাকে, কারণ আমি যদি তোর সাথে হাঁটি সবাই আমাকে নিয়ে সমালোচনা করে, তো তুই যদি আজকে এখন থেকে তোর যদি কোনো কথা বলতে হয়, তুই আমাকে ফোন দিস, সন্ধ্যার পরে তোর সাথে আমি আলাদাভাবে তোদের বাসা দেখা করে তোর সাথে কথা বলবো। আমি সাথে সাথে আমার মোবাইল থেকে, আমার পকেট থেকে আমার মোবাইল ফোনটা বের করে তারা মোবাইলটা দিয়ে বললাম যে ভাই তোমার নাম্বারটা ব্ল্যাক লিস্ট করো। বলে মানে? আমি বলি, তুমি তোমার নাম্বারটা আমার ফোনে একটু ব্ল্যাক লিস্ট করো। আমি তো তোমাকে ফোন দেবো না, তুমি ফোন দিলে যেন আমার ফোনে না ঢুকে। বলে কেন? আমি বলছি তুমি হচ্ছে আমার জন্য একটা ভাইরাস, আমার জীবনে ব্যর্থ হওয়ার জন্য তুমি যথেষ্ট, আর কাউকে লাগবে না। তোমার সাথে চললে আমি অটোমেটিক ব্যর্থ হয়ে যাবো। বিশ্বাস করেন, এটা আজ থেকে 4 বছর আগের ঘটনা। গত বছর আমার যখন দেশে যাই, আমার বন্ধুরা মিলে একটা অ্যাসোসিয়েশন করছে, মানে আমাদের বন্ধুদের মধ্যে যারা অভাবী তাদেরকে হেল্প করবে, একটা ফান্ড করতে। ওইটা সভাপতি হচ্ছে আমি। তো ওই মিটিং আমি অ্যাটেন্ড করছিলাম, তাদের মিটিং এ আমাকে বানাইছে সভাপতি। তো তারা শুরু করছে, আমি আবার সভাপতির চেয়ার আমাদের আছে, আমি সভাপতির চেয়ারে বসি, আমি ওর সাথে গিয়ে বসছি। তো যখন বলতেছে আমাদের এক বন্ধু সবুজ, বা আমাদের 2-3টা বন্ধুর কথা বলছে, তারা এখন ভালো অবস্থান আছে, তারা যদি এগিয়ে আসে তাহলে আমরা একটা ফান্ড করবো, আমাদের বন্ধুদের মধ্যে অনেক অভাবী তাদেরকে হেল্প করবো। তো আমি সাথে সাথে আমার বন্ধুর বলতেছি, কি রে দোস্ত, নন প্রেস্টিজিয়াস টাকা পয়সা দিয়ে কি কাজ করলে হবে? সে আমার বলতেছে, দোস্ত তুই এটা কেন মনে রাখলি, এটা তো অনেক পেছনে চলে গেছে, তুই এখন এটা কেন মনে রাখলি? দূর, এগুলো বাদ দে। মনে রাখবে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষ কাজ করে সফল হতে পারে। দেখছেন, তার কথা এখন চেঞ্জ করে ফেলছে সে। আমি আপনাকে বলবো যে আপনাদের বন্ধু বান্ধব পরিচিতের মধ্যে যারা নেগেটিভ, যারা অ্যাটলিস্ট আপনাকে টিএনসি করতে নিষেধ করবে, আপনি ধরবেন এটাই আপনার জন্য ভাইরাস। ওর সাথে যদি আপনি চলেন, আপনি কখনো সফল হতে পারবেন না। কারণ কি জানেন, নেগেটিভ মানুষের সাথে চললে ওই নেগেটিভ প্রভাবটা আপনার মধ্যে চলে আসবে। আমার বহু ডিস্ট্রিবিউটর খুব কম সময় 6 স্টার হয়েছে, খুব কম সময় 5 স্টার হয়েছে, বাট নেগেটিভ পরিবেশে গিয়ে সে নেগেটিভ হয়ে গেছে। কারণ এই নেগেটিভ জিনিসটা, এটা ভাইরাসের মতো, এটা কাউকে দেওয়া লাগে না। চোখ উঠারও কেউ কাউকে দেওয়া লাগে না। আপনি তার সাথে কিছুক্ষণ ঘুরে করেন, দেখবেন যে আপনারা একসময় চোখ উঠে চোখ লাল হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনাদের বন্ধু বান্ধব পরিচিতের মধ্যে যারা নেগেটিভ, যারা আপনাকে সার্বক্ষণিক নেগেটিভ বলে, আপনি আগামী 2 বছর আপনি তার থেকে পুরো ডিটেলস থাকবেন। আপনি কাজ করে সফল হন, তারপর তার কাছে দেখবেন যে সে আপনার নিচে জয়েন করে আপনার অন্য একটা লিঙ্ক চালু করবে তার দিয়ে। ওকে, স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল, দে হ্যাভ এ প্রবলেম ফর এভরি সলিউশন। আপনি যদি বলেন যে না তাদেরকে যুক্তি দিয়ে আমি পজিটিভ করবো, আপনারা তো ঠেকা পড়ে, তা কাউ যুক্তি দিয়ে আপনার উপর আল্লাহ তো কোনো বড় কোনো দায়িত্ব দেন।
ও নেগেটিভ নিয়ে থাকুক, বহু পজিটিভ মানুষ আপনার জন্য বসে দিচ্ছে, আপনি পজিটিভদেরকে নিয়ে কাজ করেন, তাহলে আপনি সবাই সফল হতে পারবেন। When you focus on problem you get more problem, when you focus on possibilities you have more opportunities। আমরা যদি সমস্যা খুঁজি অসংখ্য সমস্যা পাবো ভাই, আবার আমরা যদি সুযোগ খুঁজি আমরা অসংখ্য সুযোগ পাবো। আমরা ভালো একটা জীবন তৈরি করতে, আমরা সমস্যাকে বড় করে দেখবো না। আপনি টিএনসির দোষ করলে অনেক দোষ পাবেন, আবার আপনি টিএনসির গুণ করলে অনেক গুণ পাবেন। আপনি আপনার ওয়াইফের দোষ করলে অনেক দোষ পাবেন, আবার গুণ করলে আপনি আপনার মা বাবার অনেক দোষও পাবেন, অনেক গুণও পাবেন। তাহলে আপনি কোনটা নিয়ে আছেন? গুণ নিয়ে আছেন। ঠিক একই রকম আপনি যদি সমস্যা খুঁজেন অসংখ্য সমস্যা পাবেন, আপনি সুযোগ খুঁজলে অনেক সুযোগ পাবেন। আমি সবাইকে বলবো সবাই সম্ভাবনা নিয়ে সামনে আগাবেন, তাহলে আপনার জীবনে আপনি সফল হতে পারবেন। হোয়াট এভার ইউ ডু গুড অর ব্যাড, পিপল উইল অলওয়েজ সামথিং নেগেটিভ টু সে। আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, কিছু মানুষ আছে সবসময় আপনাকে নেগেটিভ বলবেই, তো আপনি এসব কথা কখনো কান দিতে পারবেন না। কুইট কমপ্লেনিং এন্ড বস আপ। আমরা অনেক সময় আছে সার্বক্ষণিক শুধু অভিযোগ করি, একখান কথা আমাদের অজুহাত, বস কেমনে বের হবো, অনেকে জুম ট্রেনিং এ আসতে পারে না কেন, বস নেটওয়ার্ক নাই, ফোনে চার্জ নাই, মোবাইলে নেট নাই, জ্বর হয়েছে, বস ঘর থেকে বেরোতে পারতেছি না, বস আমি, মানে অজুহাত কত রকমের আছে। মনে রাখবেন যারা অজুহাত দেখা তারা কখনো বড় হতে পারে না। আমরা অনেক সময় অজুহাত দেখাতে দেখাতে একসময় আমরা বানুর মতো হয়ে যাই। আপনারা সবাই কি বানুর গল্প শুনছেন? আপনাদের সবাইকে আমি বানুর গল্প শোনাচ্ছি। বানু মাস্টার ডিগ্রি পাস করছে, বুঝতে পারছেন, বাট তার জব হচ্ছে না। প্রায় 5 বছর মাস্টার ডিগ্রি পাস করার পর 5 বছর সে বেকার। এখন বানুর টেনশনে পড়ে গেছে, বানু যে চাকরি হচ্ছে না, কি করবে, বহু বছর ট্রাই করতেছে, তার কোনো জবই হচ্ছে না। এবার বানুর মা, খালু আবার সেনাবাহিনীর কর্নেল, তো বানুর মা বানুর খালাকে ফোন দিছি, রে বানু তো মাস্টার ডিগ্রি শেষ করছে আজকে প্রায় 5 বছর, ওর কোনো জবই হচ্ছে না, পড়াটাকে খুব টেনশন আছি, তো জামাই যেহেতু সেনাবাহিনীর খুব ভালো পর্যায়ে আছে, একটু তো জামাই বলে একটু বানুর একটা চাকরি ব্যবস্থা করে দিস না। তো বানুর খালুকে বললো, বানুর খালু বললো যে ঠিক আছে, তাকে পাঠাই দাও আমার অফিসে। তো বানুর অফিসে, খালুর অফিসে গেছে, যাই বললো মে আই কামিং স্যার। বানুর খালু বললো ইয়েস কামিং। বলে যে কে বলছো? বলে স্যার আমি বানু। কি চাই? বলে স্যার আমার একটা চাকরি লাগবে। ও আচ্ছা, চাকরি করবে না, আচ্ছা বসো। বানু তার খালুকে বলতেছে, আচ্ছা স্যার আপনি যে আমাকে চাকরি দিবেন না, কথা বলতেছে, আচ্ছা স্যার আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে স্যার আপনি যে আমাকে চাকরিটা দিবেন, চাকরিটা কি কোনো অফিসিয়াল পদে দিবেন না সৈনিক হিসেবে দিবেন? যদি অফিসিয়াল কোনো পোস্টে আমাকে চাকরি দেন তাহলে আমার কোনো কথা নেই, কিন্তু যদি আপনি আমাকে সৈনিক হিসেবে চাকরি দেন তাহলে আমার একখান কথা আছে। তো বানর খালে বললো, কি রে ওরা চাকরি দিলাম না, ও এখনই একখান কথা বলতেছে, আমাদের ডিস্ট্রিবিউটর মতো আর কি, একখান কথা অজুহাত। তো বানর খালে বললো যে তোমাকে সৈনিক হিসেবে চাকরি দেওয়া হবে। বলে সৈনিক হিসেবে চাকরি দেন আমার কোনো দুঃখ নাই, আচ্ছা সৈনিক হলে তো আমাকে যুদ্ধ করতে হবে। বলে হ্যাঁ অবশ্যই। বলে যুদ্ধটা আমি বাংলাদেশে করবো না বিদেশে করবো? যদি বাংলাদেশে যুদ্ধ করতে হয় তাহলে আমার কোনো কথা নেই, কিন্তু যদি বিদেশে যুদ্ধ করতে হলে আমার একটা। বানর খালে বলতেছে তোর বিদেশে যুদ্ধ করতে হবে। খারাপ হয়ে যেত। বানর বলতেছে বিদেশে যুদ্ধ সমস্যা নাই, কিন্তু বিদেশে যুদ্ধ করতে গেলে আমি তো মারা যেতে পারি, বিদেশে যুদ্ধ করতে পারি, তো মারা গেলে আমার লাশটা কি বিদেশে মাটি দেওয়া হবে না বাংলাদেশে মাটি দেওয়া হবে? যদি বাংলাদেশে আমার লাশটা নিয়ে এসে মাটি দেওয়া হয় তাহলে আমার কোনো কথা নেই, কিন্তু যদি বিদেশে মাটি দেওয়া হয় তাহলে আমার একখান কথা। বলা যায় তোমার লাশটাকে বিদেশে মাটি দেওয়া হবে। তো বিদেশে মাটি দেন, কোনো দুঃখ নাই, বিদেশে তো বালি মাটি, আপনি আমাকে মাটি দিবেন। কিছুদিন পরে আমার যখন মাংসগুলা পচে হাড় বের হয়ে আসবে, তখন বিভিন্ন পশু পানি গিয়ে এই বালুগুলা উঠাইয়া বালির নিচ থেকে আমার কঙ্কালটাকে বের করে নিয়ে আসবে। তখন আমার এই কঙ্কালটাকে কোথায় পাঠানো হবে? মেডিকেল কলেজে পোলাপানের পড়ালেখার জন্য পাঠানো হবে নাকি সার কারখানায় পাঠানো হবে? যদি মেডিকেল কলেজে আমার হাড়গুলোকে পাঠানো হয় তাহলে আমার কোনো কথা নাই, কিন্তু যদি সার কারখানায় পাঠানো তাহলে আমার একটা কথা আছে। বানর খালে বলতেছে তোমার হাড়টাকে সার কারখানায় পাঠানো হবে। বলে সার কারখানা পাঠানো কোনো দুঃখ নাই, আমাকে দিয়ে যে সারটা বানানো হবে এই সারটাকে ধান খেতে দেওয়া হবে না পাট খেতে দেওয়া হবে? যদি ধান খেতে দেওয়া হয় তাহলে আমার কোনো কথা নাই, কিন্তু যদি পাট খেতে দেওয়া হয় তাহলে আমার একখান কথা আছে। দেখছেন এই একখান কথা, দেখেন তারা কোথায় নিয়ে যেতেছে। আমরা অনেকে কাজ করতে এসে আমরা এরকম সার্বক্ষণিক এই অজুহাত, এই সমস্যা না এই সমস্যা, এই সমস্যা না এই সমস্যা, সারাক্ষণ সমস্যা আছে দেখাই। দেখেন ফাইনালি কি অবস্থা হইতেছে।
তো বললো যে তোমাকে পাট খেতে দেওয়া হবে তোমার সাতটাতে, বলে পাট খেতে দেন, কোনো দুঃখ নাই। এই পাট দিয়ে কি তৈরি করা হবে? কাগজ তৈরি করা হবে না টিস্যু তৈরি করা হবে? যদি এই পাট দিয়ে কাগজ তৈরি করা হয় তাহলে আমার কোনো কথা নাই, যদি টিস্যু তৈরি করা হয় তাহলে আমার একখান কথা আছে। বলা যে এই পাট দিয়ে টিস্যু তৈরি করা হবে, বলে টিস্যু তৈরি করার কোনো দুঃখ নাই। কোন টিস্যু তৈরি করবেন? মুখ মোছার টিস্যু না টয়লেটের টিস্যু? যদি মুখ মোছার টিস্যু তৈরি করেন তাহলে আমার কোনো কথা নাই, যদি টয়লেট টিস্যু তৈরি করেন তাহলে আমার একখান কথা আছে, তোমার দিয়ে টয়লেট টিস্যু তৈরি করা হবে, বলা যে তাহলে আমি চাকরি করব না। বুঝতে পারছেন আমাদের অবস্থা? একখান কথা বলতে বলতে এখনো কি ওর চাকরি হয়েছে? ও যুদ্ধ করতে গেছে। আমরা অনেকে টিএনসি করতে আসে, আচ্ছা বলে আচ্ছা বস টিএনসিটা করবো, যদি এটা হয়, যদি ওইটা হয়, ওই বানুর মতো আর কি। তো আমি বলবো কমপ্লেন করা বাদ দিতে হবে, অজুহাত দেখানো বাদ দিতে হবে, বরং আজকে থেকে আপনি আপনার দায়িত্ব নিয়ে আপনি বিজনেসটা করে দেখবেন আপনি সবাই সফল হতে পারবেন। ইউ আর দ্য প্রবলেম অ্যান্ড অনলি ইউ আর দ্য সলিউশন। আপনি হচ্ছে সমস্যা, আবার আপনি হচ্ছেন সমাধান। ওকে, তো আমরা যদি সমাধান কেন্দ্রিক চিন্তা করে দেখবেন আপনার সকল প্রবলেম সমাধান হয়ে গেছে। ওকে, এবং কখনো আমরা আমাদের সফলতার জন্য কখনো বা ব্যর্থতার জন্য আমরা কখনো অন্য কাউকে দায়ী করবো না, নিজেকে দায়ী করবো যে আমার ভুলে ঘটনাটা হয়েছে। ওকে, এটা মনে রাখবেন সবসময়। ডোন্ট জাজ আদার্স বিকজ ইউ আর নট পারফেক্ট। আমরা সবসময় অন্যকে ঠিক করি, অন্যকে বিচার করি সে কেমন, কিন্তু নিজেকে ঠিক করি না। তাহলে আমরা অন্যকে বিচারে কাজ করে না দাঁড়ায় নিজেকে একটু দাঁড়াবে। আমি নিজে ঠিক হয়ে যান, আমরা নিজেরা ঠিক হয়ে যাবে, দেখবো যে আমাদের অনেক বড় একটা বিজনেস হয়ে যাবে। তাহলে কেমন হতে হবে? থিঙ্ক পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, তাহলে পজিটিভ ঘটনা ঘটা শুরু হবে। এবং দ্য মাস্ট হ্যাভ অ্যাটিটিউড অফ উইনার, লার্নিং অ্যাটিটিউড, শেখার মানসিকতা। ভাই এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা নিয়ে একটু 2 মিনিট কথা বলি। মনে রাখবেন একটা আম যতদিন কাঁচা থাকে ততদিন বাড়ে, বাট যখনই পেকে যায় এটা কিন্তু আর বাড়ে না। আর পাকার যদি এটা না খায় এটা কিন্তু পচে যায়। তো আপনি যদি মনে করেন যে আপনার ট্রেনিং এর দরকার নেই, আপনার শেখার দরকার নেই, বুঝতে হবে আপনি পেকে গেছেন, তাহলে আপনার পরের ধাপটা কি? পচা। আপনি এখানে সফল হতে পারবেন না। তো আপনাকে সবসময় শিখতে হবে, সারা জীবন গোল লাইন হওয়ার পরও ট্রেনিং করতে হবে। অনেকে 7-8 হয়েছেন, ব্রোঞ্জ লাইন হয়েছেন, মনে করেন আপনার ট্রেনিং এর দরকার নেই, এইটার মতো নেগেটিভ অ্যাটিটিউড একটা নেই। আপনাকে কন্টিনিউ গোল লাইন হওয়ার পর ট্রেনিং করতে হবে। কেন গোল লাইন 300 থেকে হারিয়ে যাবে, কেন ব্রোঞ্জ লাইন 300 থেকে হারিয়ে যায়? এর অন্যতম কারণ হচ্ছে ট্রেনিং করেন। ব্রোঞ্জ লাইন হওয়া পর্যন্ত ট্রেনিং করছে, ব্রোঞ্জ লাইন হয়েছে, এরপর আর ট্রেনিং করেন নাই, তেল শেষ হয়ে গেছে, গাড়ি আর চলে নাই। তো আমাদেরকে কন্টিনিউ ট্রেনিংটা করতে হবে। গোল লাইন ডিরেক্টর, অনার ডিরেক্টর হওয়ার পর আমাদের সবাইকে ট্রেনিং করতে হবে। লার্নিং অ্যাটিটিউড সবসময় থাকতে হবে। বলা হয়েছে ওয়ার্ল্ডের সেরা নেটওয়ার্কার বিল গেটস, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই নেটওয়ার্ক মার্কেটিং এ একজন মানুষ যদি সফল হতে চায় তাহলে 1 নম্বরে কি লাগবে? বলছে ট্রেনিং করা লাগবে। বলছে 2 নম্বরে কি লাগবে? বলছে ট্রেনিং করা লাগবে। বলছে 3 নম্বরে কি লাগবে? বলছে ট্রেনিং করা লাগবে। বলছে 4 নম্বরে, বলছে এরপর কাজ করতে হবে। এবং বলা হয়েছে আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি ব্যবসাটা 1 বছর করবেন তাহলে আপনি 10 মাস ট্রেনিং করেন বা 11 মাস ট্রেনিং করবেন, 1 মাস কাজ করবেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। আপনি 7 দিনের মধ্যে 6 দিন ট্রেনিং করবেন, 1 দিন কাজ করবেন, আপনার কাজটা হয়ে যাবে। তো আমাদেরকে বেশি বেশি ট্রেনিং করতে হবে। আমি সবাই যারা আমাদের নতুন ডিস্ট্রিবিউটর ভাই, এই বিজনেসটা শেখেন, এটা শিখলে এটা বোঝা কঠিন, করা সহজ। আপনারা সবাই বিজনেসটা শিখবেন এবং বেশি বেশি ট্রেনিং করবেন। আমাদের অনেক আপনার আপলাইন আপনাকে ট্রেনিং করবে, আপলাইনের সাথে সময় দিবেন, আপনার লিডারের সাথে সময় দিবেন, বিভিন্ন ট্রেনিং অ্যাটেন্ড করবেন, বই পড়বেন, কন্টিনিউয়াসলি আপনাদেরকে ট্রেনিং করতে হবে। এবং বিশেষ করে আমি এখন যে ট্রেনিংটা করাচ্ছি, আমি আপনাদেরকে আবারও ভরসা দিয়ে বলতেছি, এই ট্রেনিংটা আপনারা আগামী 1 বছর 12 মাস 12টা ট্রেনিং করেন। আমি আপনাদেরকে ভরসা দিয়ে বলতেছি এই ডিস্টার্ব তো হবেন ইনশাল্লাহ। পাশাপাশি আপনি একজন সেরা নেটওয়ার্কার হতে পারবেন এবং আপনার সামনে কোনো নেগেটিভ পরিবেশ, কোনো বাধা কখনো আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না, বরং আপনি শুধু সফলতা দেখবেন আপনার পথে। ওকে, তো আমরা সবসময় ট্রেনিং করব, কখনো বেশি পণ্ডিত যাবো না, আমি সবকিছু বুঝে ফেলছি, এবং কখনো অহংকারী হবেন না। অহংকার পতনের মূল। কখনো বেশি ভাব ধরবেন না, মনে রাখবেন ভাব ধরলে সরো একটা গিট পাওয়া যাবে, অভাব আসবে। তো সবসময় নিজেকে ভাববেন মাটির মতো মানুষ। মাটি যেরকম নীরব ভাবে কাজ করে যায়, দেখেন মাটিকে আপনি নাপতে পারেন, সে কিন্তু কোনো আওয়াজ করে না। মাটিতে কোপ দেন, কোনো আওয়াজ করে না। মাটিতে আগুন ধরে দেন, সে কোনো কিছু করে না। ঠিক একইরকম আমাদেরকে মাটির মতো মানুষ হতে হবে, সবসময় শেখার মানসিকতা থাকতে হবে। কখনো অহংকার, গর্ব এগুলো করবেন না, অহংকার পতনের মূল। ওকে, সবসময় শেখার মানসিকতা রাখবেন। আপনি যাকে গুরু মানবেন ওনার কথাকে কখনো অ্যাভয়েড করবেন। আপনার একজন বস ঠিক করেন, একজন গুরু ঠিক করেন। আপনার অনেক আপলাইন থাকতে পারে, কিন্তু আপনি একজনকে গুরু হিসেবে মানতে হবে। উনি যাহা বলবে সেখানে কোনো দায় কম আপনি বসাতে পারবেন না, যদি আপনি সফল হতে চান। Unless your name is Google, stop acting like you know everything. যদি আপনার নাম গুগল না হয়ে থাকে তাহলে এমন কোনো অ্যাক্টিং দেখেন না যে আপনি সবকিছু জানেন। তো আমি বিশেষ করে আমাদের এখানে এমন কেউ নেই যে যার নাম হচ্ছে গুগল। তো আমরা সবাই হচ্ছে এক একজন, এক রহিম, করিম, বাচ্চু, সাদ্দাম। তো ভাই আমরা আমাদের সব জানতাম না আমরা, বরং আমরা যেহেতু টিএনসিতে আসছি, আপনাকে ধরতে হবে এই সাবজেক্টের শিশু, আপনাকে শিখতে হবে এবং সার্বক্ষণিক শিশু মানসিকতা রাখবেন। প্রতিনিয়ত আপনি শিখবেন, নিজেকে ডেভেলপ করবেন।
চুজ এ গুরু, ফলো দ্যাট গুরু। একজনকে গুরু মানতে হবে, তাকে ফলো করতে হবে, তার সাথে অ্যাটাচ থাকতে হবে, তার থেকে পরিকল্পনা করতে হবে, সমস্যাগুলো তার সাথে শেয়ার করতে হবে, ভালোগুলো তার সাথে শেয়ার করতে হবে, সবগুলো তার সাথে শেয়ার করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ওকে, আসেন তাহলে আমাদেরকে কি করতে হবে? লার্ন করতে হবে, সবসময় আমাদেরকে শিখতে হবে। লার্ন, দেন রিলার্ন, শিখতে হবে, শেখার কোনো বিকল্প নেই। দেন কন্টিনিউয়াস লার্নিং, যদি আপনি কন্টিনিউয়াস লার্নিং করেন তাহলে আপনার কন্টিনিউয়াস আর্নিং হবে। যেদিন থেকে লার্নিং বন্ধ করে দিবেন, মনে রাখবেন সেদিন থেকে আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে। আমাদের অনেক 8 স্টার আছে, অনেক 7 স্টার আছে, অনেক ব্রোঞ্জ লাইন আছে, অনেক গোল্ড লাইন আছে। সরি, গোল্ড লাইনদেরকে আমি বলতে পারতেছি না, আমি আমার থেকে নিচের দিকে বলতেছি। যারা 8 স্টার, ব্রোঞ্জ লাইন, 7 স্টার, 6 স্টার, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করে বলবো যে ভাই, যেদিন আপনি ট্রেনিং করা বন্ধ করে দিবেন, আপনি শেখা বন্ধ করে দিবেন, সেদিন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। তো আমরা সবাই বেশি বেশি ট্রেন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। যত বেশি শিখবো তত বেশি আমরা ধনী হব, তত বড় সফল হব। এখন ট্রেনিং গুলো আপনারা কেন করবেন? আসলে ট্রেনিং গুলো করলে একটা মানুষ, মনে রাখবেন, কখনো বড় ভুল করে কখনো ব্যর্থ হয় না, বরং ছোট ছোট ভুলগুলো করে মানুষ ব্যর্থ হয়। আর এই ট্রেনিং গুলো আমাদেরকে এই ছোট ছোট ভুলগুলো থেকে আমাদেরকে রক্ষা করবে, তখনই আমরা অনেক বড় একটা সফল হতে পারবো। এখানে বলে দিছে যে একটা ছোট ছোট ভুলের কাছে সচেতন হন, একটা ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। ওকে, 3 টাইপস অফ অ্যাটিটিউড আপনার মধ্যে রাখতে হবে। তাহলে আজকে থেকে আপনি কেমন মানুষ হবেন আমি বলে দিচ্ছি। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, 100% চিন্তা করতে হবে পজিটিভ, 99% পজিটিভ চিন্তা করলে হবে না, 100% পজিটিভ চিন্তা করতে হবে। দেন হচ্ছে টক পজিটিভ, 100% পজিটিভ কথা বলতে হবে। আমরা অনেক সময় দুষ্টামি ফাইজলামি করে নেগেটিভ কথা বলি। একবার আমার এক ডাউনলাইন আমার কাছে এসে বলতেছে যে বস, প্রোডাক্টের দাম তো বেশি, বস কাজ হয় না, কেউ কথা শুনে না, কি করব বস, আসলে আমি কি পারবো কিনা বস, আমি তো বুঝতে পারতেছি না। আমি তাকে বলতেছি কি ব্যাপার, আপনি নেগেটিভ কথা কেন বলতেছেন? না বস, একটু দুষ্টামি করলেন। আমি বলছি তাহলে আপনাকে আমি একটু দুষ্টামি করে একটু বিষ খাওয়াই দিই। আচ্ছা বলেন তো, বিষ কি দুষ্টামি করে খেলে কাজ করবে না? তাহলে নেগেটিভ কথা এটা দুষ্টামি করে বলেন আর সিরিয়াসলি বলেন, এটা কিন্তু কাজ করবে। তো সবসময় টক পজিটিভ। এবং আমরা অনেক সময় আমাদের আপলাইনের সাথে যখন দেখা হয়, আমরা আপলাইনকে শুধু সমস্যার কথাগুলো বলি, বস আমার দ্বারা হবে না, আমি কি বস পারবো? মনে রাখবেন, আপনি যখন বারবার বলবেন যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই সমস্যা, তখন আপনার আপলাইন আপনাকে ছাড়া বিকল্প প্ল্যান করবে। তাহলে বলবে যে আজকে থেকে কি করবো? আপনার আপলাইনকে দেখলে আপনি বলবেন আজকে আমি ক্লু শিখাই দিচ্ছি। আপনার যে আপলাইনকে দেখাবে বলবেন বস থ্যাংক ইউ বস, আমি আপনাকে একটা কথা দিচ্ছি, ইনশাল্লাহ বস আপনার টিমে সবার আগে ইনশাল্লাহ আমি গোল লাইন হবো। আপনি স্বপন বসকে জিজ্ঞাসা করেন, স্বপন বসের সাথে আমার যখনই কথা, আমি ওনাকে বলি বস ইনশাল্লাহ আপনার টিমে দেখুন একটা রেকর্ড আমি করবো, বস দেখুন ইনশাল্লাহ আপনার টিমে সবার আগে আমি গোল লাইন হবো, বস দেখুন ইনশাল্লাহ আপনার টিমে সবার আগে আমি ডিরেক্টর হবো। সবসময় তাকে আমি বলি যে বস আমি স্বল্প সময় গোল লাইন হবো, আমি কম সময় ডিরেক্টর হবো। কেন বলি এগুলা? যেন উনি আমার প্রতি পজিটিভ প্ল্যান করে। এখন উনি যখন আমি ওনার সাথে পজিটিভ কথা, উনি বলেন আরে ছেলেটা তো পজিটিভ, তাহলে ওকে নিয়ে প্ল্যান করা যায়। তাহলে আমরা দয়া করে কখন আমাদের আপনাদের সাথে নেগেটিভ আলোচনা করবো না, বরং সবসময় পজিটিভ। ভাই প্রবলেম তো হবেই, আপনি ধান কাটতে গেলে তো ধানের মধ্যে সিটা ডাকবেই, ধান কাটতে গেলে আপনি ঘাস পাবেনই। এখন আপনি যদি ঘাসকে দেখেন, যদি ধানকে না দেখেন, তাহলে আপনি জীবনে বড় হতে পারবেন না। আপনাকে ধান দেখতে হবে, ঘাস তো থাকবে, এটা স্বাভাবিক। আপনি কাজ করতে গেলে সমস্যা তো থাকবেই, কিন্তু আমরা সমস্যাগুলোকে হাইলাইট করি, কিন্তু পজিটিভ সমাধানগুলোকে আমরা দেখি না। তো আজকে থেকে আমরা পজিটিভ কথা বলবো, সবসময় বলবো যে ইয়েস আমি পারবো, আমার দ্বারা হবে, এবং সবসময় চিন্তা করতে হবে পজিটিভ 100%, এবং কাজ করতে হবে পজিটিভ 100%। পজিটিভ হয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। ওকে, গোল সেট আপ করতে হবে, এবং যে গোল সেট করবেন, যে পর্যন্ত গন্তব্যে না পৌঁছেছেন ওইখান থেকে আপনি চোখ সরাবেন না। রাস্তায় যত বাধাই আসুক, আপনি আপনার গন্তব্যের পথে আপনি স্থির থাকবেন যে আমাকে আমার গন্তব্যে যেতে হবে। আপনার গোল সেট করতে হবে 3 রকমের, একটা হচ্ছে শর্ট টার্ম গোল, মিড টার্ম গোল, লং টার্ম গোল। শর্ট টার্ম গোল, যে আপনি এই বছর ডিসেম্বর মধ্যে কি হতে চান, দাদা আপনার টার্গেট হচ্ছে এখন 5 স্টার, আপনি টার্গেট আমি ডিসেম্বর আমি 7 স্টার হবো। ওকে, আমি 7 স্টার, আমি ডিসেম্বর আমি 8 স্টার হবো। আপনার গোল শর্ট টার্ম গোল, যে আমার পজিশনটা চেঞ্জ করতে হবে। মিড টার্ম গোল, যে ইয়েস আমি আগামী 2 বছরে গোল লাইন হবো, বা 3 বছর আমি গোল লাইন হবো। লং টার্ম গোল, আমার আগামী 5 বছর আমি ডিরেক্টর হবো। এটা গোল সেট আপ করতে হবে, এবং লক্ষ্যটাকে স্থির রাখবেন। যে লক্ষ্য করবেন, আপনি টার্গেট দিচ্ছেন 2022 সালে গোল লাইন হবেন, এখন 2020 সালে আপনি 300 ছাড়িয়ে দিচ্ছেন নভেম্বর মাসে, আপনি গোল লাইনটা কেমন হবেন বলেন তো? আপনি তো 20 সালে আপনি গোল লাইন সেট করেন নাই, আপনি নভেম্বরে হইতে পারবেন না। তাহলে যেহেতু 2022 সালের ডিসেম্বর আপনি গোল লাইন সেট করছেন, 2022 সালের ডিসেম্বর পর্যন্ত আপনাকে কন্টিনিউ কাজটা করতে হবে। কাজটা হোক বা না হোক, এবারে ঠিক আছে কাজটা হয়ে গেছে, সে পর্যন্ত যে গোলটা সেট করবেন সে পর্যন্ত আপনাকে থাকতে হবে, পারবেন না। আমরা কাজটা রাজপথে, মানে রাস্তার মাঝপথে গিয়ে আমরা কাজটা ছেড়ে দিই,
এবং সফল হওয়ার জন্য যেটা করতে হবে, বারবার এই কথাটা আমি বলতেছি, সারাউন্ড ইউরসেলফ উইথ দোজ অন দ্য সেম মিশন অ্যাজ ইউ। সবসময় আপনাকে সফল মানুষগুলোর সাথে থাকতে হবে। টিম ওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক। মনে রাখবেন, আজকে বলে দিচ্ছি, যারা 3 স্টার থেকে 4 হয়েছেন, 4 থেকে 5 হয়েছেন, 5 থেকে 6 হয়েছেন, 6 থেকে 7 হয়েছেন, এটা আপনার একক প্রচেষ্টায় আপনি হন নাই। আবার বলতেছি, যারা 7 থেকে 8 হয়েছেন, 8 থেকে ব্রোঞ্জ হয়েছেন, ব্রোঞ্জ থেকে গোল্ড লাইন হয়েছেন, আমরা যে যে পজিশনে আছি না কেন, আমরা কিন্তু এককভাবে কিচ্ছু করে নাই, এবং এককভাবে আপনি করতে পারতেনও না। টোটালটাই হচ্ছে টিমের কারণে, টিমের সাথে ছিলেন, এই জন্য হয়েছে। আপনার আপলাইন, আপনার ডাউনলাইন সবার সম্মিলিত প্রচেষ্টা হয়েছে। সো আপনি যদি এখন টিম থেকে ডিটাচ হয়ে যান, আপনি যদি মনে করেন যে না, আমি এখন 8 হয়ে গেছি, আমি এখন 7 হয়ে গেছি, এখন আমি 6 হয়ে গেছি, আমি মনে এখন 100 আমি পারবো, আপনি দেখবেন যে এখন যেখানে আছে এখান থেকে পিছনের দিকে যাবেন, সামনের দিকে যাইতে পারবেন না। তো আপনি মনে রাখবেন, টিমের প্রচেষ্টা হচ্ছে আপনাকে সবসময় টিমের সাথে থাকতে হবে, টিমের পরিকল্পনা কাজটা করতে হবে। এরপর লাগবে আমাদের বার্নিং ডিজায়ার, একটা তীব্র আকাঙ্ক্ষা লাগবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন আমরা সফল হবই, এরকম একটা মানসিকতা যেন আমাদের সবার থাকে। আপনারা জানেন, সক্রেটিসের একটা গল্প আছে। সক্রেটিসের কাছে এক ছাত্র আসছে যে, স্যার, আমি জীবন অনেক বড় সফল হতে চাই, কিভাবে সফল হতে পারবো? সক্রেটিস তাকে বলল, তুমি কালকে সকালবেলা আমার সাথে এসে দেখা করো। সকাল সক্রেটিসের সাথে এসে দেখা করছে, সক্রেটিস তাকে নিয়ে নদীর পাড়ে চলে গেছে। নদীর পাড়ে গিয়ে সক্রেটিস নদীর দিকে নামা শুরু করছে, তার সাথে ছেলেটা নামা শুরু করছে। নামতে নামতে একটা সময় ছেলেটা কোমর সমান সক্রেটিসের সাথে নেমে গেল, গলা সমান নামলো। যখন গলা সমান নামছে, সক্রেটিস হঠাৎ করে তার ঘাটটা ধরে তার পানির মধ্যে চুবাই দিচ্ছে। এখন ছেলেটা প্রথমে চুপচাপ করে বসে রয়েছে, কিছুক্ষণ পরে ছেলেটা দেখতেছে যে তাকে ছাড়তেছে না। 10 সেকেন্ড চলে গেল, তাকে ছাড়ে না, তার নিঃশ্বাসটা ছোট হয়ে আসছে, তার দম বন্ধ হয়ে আসতেছে। ছেলেটা ট্রাই করতেছিল, বা সক্রেটিস ছাড়তেছে না, আবারও ট্রাই করতেছে, আবারও ট্রাই করতেছে, আবারও ট্রাই করতেছে। সক্রেটিস তাকে আরো জোর করে চেপে ধরে রাখতেছে, 2 হাত দিয়ে চেপে ধরে রাখতেছে, পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতেছে। আর ছেলেটা বারবার ট্রাই করতেছে, একবার দুইবার, একটা পর্যায়ে ছেলেটা যখন দেখছে এখন তার পক্ষে আর বাঁচা সম্ভব না, এখনই তার রুটা বের হয়ে যাবে, তখন সে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে জোর একটা ধাক্কা দিয়ে সে উঠে আসছে। এরপর সক্রেটিস হাঁটা শুরু করছে উপরের দিকে। ছাত্রটা উঠে এসে বলতেছে, স্যার দাঁড়ান, আপনি যান কই? আপনার কাছে আমি আসলাম সফলতার জন্য, কিভাবে সফলতা জানে সফল হতে পারবো, আপনি সেটা না করে আপনি কি করলেন? বলে, কি করলাম? বলে যে আপনি এসে আমার পানিতে ডুবাই ধরছেন। তারপর? বলে, আমি প্রথমে ডুব দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, যখন নিঃশ্বাস বন্ধ আসছে, আমি ট্রাই করতেছিলাম উঠার জন্য, আপনি আমাকে ছাড়তেছিলেন না। বলে, তারপর? বলে, ভাবে ট্রাই করতে করতে একটা পর্যায়ে যখন আমি দেখলাম যে আমার পক্ষে আর বাঁচা সম্ভব না, এই আমার রুটা বের হয়ে যাবে, তখন জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আমি জোর একটা ধাক্কা দিয়ে উঠে চলে আসছি, আমি বেঁচে গেলাম। সক্রেটিস বললো, ওই যে শেষ মুহূর্তে যেভাবে চেষ্টাটা করছো, যদি সেইভাবে তুমি চেষ্টা করো, তাহলে তুমি সফল হতে পারবা। আমরা অনেকে আছি সোনার চামচ মুখে দিয়ে, সকালবেলা ঘরের গরম ভাত, দুপুরবেলা ঘরের গরম ভাত, হ্যাঁ, নিজের খাট ছাড়া ঘুম আসে না, হ্যাঁ, কোথাও যায় কাজ করতে পারি না, ঘর থেকে ঠিক করে বের হই না। মনে রাখবেন, এইভাবে কখনো সফলতা আসে না। সফলতার জন্য আপনার মধ্যে একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাকে কাজটা করতে হবে, তাহলে কেবল আপনি সফল হতে। একটা কথা আছে, নো অ্যাকশন নো রেজাল্ট। দেখবেন, হেসে গেলে কখনো সফল হওয়া যায় না, সাফল্যের জন্য প্রতি মুহূর্তে ব্যর্থতার সঙ্গে যুদ্ধ করতে হয়। যত বাধা আসুক না কেন, হাল ছেড়ে না দিয়ে যদি লেগে থাকতে জানো, তাহলে আমি নিশ্চিত বলতে পারি, শুধু তুমি সফল হবে না, তোমাকে দেখে আরো অনেকে সফল হতে শিখবে। ওকে, নট অনলি হার্ড ওয়ার্ক, অলসো স্মার্ট ওয়ার্ক। শুধু কঠোর পরিশ্রম করলে সফল হওয়া যাবে না, কারণ কঠোর পরিশ্রম করলে যদি সফল হওয়া যেত, তাহলে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা এরা সবচেয়ে বড় সফল হয়ে যেত। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক মিন্স টিম ওয়ার্ক করতে হবে, একটা টিম তৈরি করতে হবে। আমরা অনেকে চেঞ্জ করতে চাই, মনে রাখবেন, পণ্য বিক্রি করে আমাদের কাজ না, পণ্য বিক্রি করে হকার, পণ্য বিক্রি করে সেলসম্যান, পণ্য বিক্রি করে ফেরিওয়ালা। আমরা কেউ পণ্যের সেলসম্যান না, উই আর এ বিজনেসম্যান। আমাদেরকে বিজনেসের সিস্টেম চালু করতে হবে, আর আমাদের এই বিজনেসের সিস্টেম হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা, একটা টিম তৈরি করা। যখন আপনি টিমটা তৈরি করবেন, আপনি একলা 10 বছর কাজ করলে যা করতে পারতেন, এখানে আপনি 10 মাসে তা করতে পারবেন, যদি আপনি একটা টিম তৈরি করতে পারেন। ওকে, ডোন্ট বিলিভ ইন লাক, বিলিভ ইন হার্ড ওয়ার্ক। শুধু ভাগ্যের উপর ডিপেন্ড করলে হবে না, আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে। ওকে, তো আমি আপনাদের সবাইকে বলে দিলাম যে সফল হওয়ার যে বিলিভ, ড্রিম, বিশ্বাস করতে হবে, স্বপ্ন দেখতে হবে, একটা পজিটিভ মানসিকতা সেট করতে হবে, যে কোনো পরিস্থিতি, যে কোনো নেগেটিভ পরিবেশ, করোনা পরিস্থিতি, সর্বাবস্থা আমাকে আমার বিজনেসটা কন্টিনিউ করে যেতে হবে, আমাকে আমার রাস্তা স্থির থাকতে পারবো না, কন্টিনিউ কাজটা করতে হবে। এরপরে কি বলছি, পরিকল্পনা লাগবে, এরপরে নন স্টপ অ্যাকশন। আমি আপনাদের সবাইকে বলবো যে আমরা সবাই আমাদের মধ্যে এই বিষয়গুলো ডেভেলপমেন্ট করতে হবে। এখন আমরা যাবো যে টিএনসি ব্যবসা যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে 8টা ধাপ মানতে হবে। মনে রাখবেন, এটা টিএনসি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হওয়ার 8টা ধাপ।
আপনি টিএনসিতে যারা ব্যর্থ হচ্ছে আপনি তাদের সাথে যদি কথা বলে দেখেন, দেখবেন যে তারা সবাই এই 8টা ধাপ না মানার কারণে তারা ব্যর্থ হয়েছে। আর যারা সফল হয়েছে তারা এই 8টা ধাপ মানার কারণে তারা সবাই সফল হয়েছে। ওকে, আমরা মনে হয় মাগরিবের আজানটা কটা বাজে বস? এই যে 5 মিনিট আছে। তাহলে আমার মনে হচ্ছে আমরা এটা শুরু করি। এখন আজকে কি আর সবুজ স্যার আজকে কি আর করাবেন না? আজকের জন্য বিরতি হবে না, কালকে অন্য পাঠ তো, এই পাঠটা করা দিলে আজকে শেষ হয়ে যাবে, এই পাঠটা করা লাগবেই, নাহলে আবার কালকে আবার সমস্যা হয়ে যাবে। কালকে মানে আচ্ছা আমরা একটা কাজ করি, ঠিক আছে, কালকে আমরা কন্টিনিউ, কালকে আমরা এই 8টা ধাপ নিয়ে কালকে আমরা কথা বলবো। হ্যাঁ, তাহলে আজকের জন্য কি ওকে, তাহলে আমরা আজকে এখন আমরা ট্রেনিং করছি, আমরা একটু এই ট্রেনিং থেকে আমি আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি, কালকে আমাদের যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে ইনভাইট এন্ড ফলো আপ, পাশাপাশি আজকের এই 8 স্টেপ। আচ্ছা কালকে কখন শুরু করবা? এটা হচ্ছে বস বিকেল বেলা, যেহেতু ইয়ে হচ্ছে, আমরা মনে হয় আমরা সকাল 10:30 থেকে শুরু করলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, আমরা তাহলে রাতে আমরা কি আনুষ্ঠানিক এখন এটা বন্ধ ঘোষণা করব? এটা এখন বন্ধ না, আমরা একটু দুই একজনের একটু অপিনিয়ন শুনি যে তারা আলোচনা করলাম, তারা কি শিখতে পারছে। নামাজের সময় হয়ে গেছে না, একজনকে বা দুজনকে, এটা আসলে ট্রেনটা ফলো আপ দিলে হয় কি তখন সবার এটা রিসার্চ হয় আর কি। আচ্ছা দেখ, আজকে তাহলে কালকে করবো এটা। জি জি জি। আমি যে ট্রেনটা করছি কালকে ট্রেনিং এর শুরুতেই আমরা প্রথম 10 মিনিট হচ্ছে আমরা আপনাদের অপিনিয়ন নেব যে আসলে আজকের ট্রেন থেকে আমরা সবাই কি কি শিখতে পারছি বা কতটুকু শিখতে পারছি। ওকে, আর কালকের ট্রেনটা হচ্ছে আমরা প্রথমে 8টা ধাপ নিয়ে কথা বলবো, মনে রাখবেন এই ট্রেনিং এ যারা সবাই সফল হয়েছে তারা 8টা ধাপ ফলো করার কারণে সফল হয়েছে, আর যারা ব্যর্থ হয়েছে তারা 8টা ধাপ না মানার কারণে সফল হয়েছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ, আমরা সবাই অ্যাটেন্ড করব। পাশাপাশি আজকে আমাদের যে সমস্ত ডিস্ট্রিবিউটর অ্যাটেন্ড করতে পারে নাই, আমরা আজকে রাতের মধ্যে আমরা তাদেরকে অ্যাটেন্ড করবার, যারা আমাদের 7 স্টার 8 স্টার আছে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা মাগরিবের পরেই আপনাদের পার্সোনাল জুম মিটিং করে আপনাদের ডিস্ট্রিবিউটর যারা ছিল তাদেরকে নিয়ে আপনারা ট্রেনিংটার একটা ফলো আপ আপনারা নিজেরা দিয়ে ফেলবেন, তাহলে তারা কালকে আমাদের ট্রেনিং এ কিছু বলতে পারবে। ওকে, কারণ এত কষ্ট করে প্রায় আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা ট্রেনিং করালাম, এত কষ্ট করলাম, যদি এখান থেকে যদি আমাদের একটা ভালো রেজাল্ট না আসে, যদি আমরা একটু ডেভেলপ সবাই না হতে পারি, তাহলে আমার টোটাল কষ্টটা আমাদের বৃথা হয়ে যাবে। তো সবাইকে বলবো আন্তরিকভাবে টিমের প্রতি একটু দায়িত্ব নেবেন, পাশাপাশি সবার একটু ট্রেনিং ফলো আপটা দিবেন, আর সবাই কালকে টাইমলি চলে আসবেন। কালকে ট্রেনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে এই পার্টটা করার পর আমরা চলে যাবো ইনভাইট এন্ড ফলো আপ, যে আমাদের এই ব্যবসার 90% ডিস্ট্রিবিউটর যে কাজটাতে ব্যর্থ হয়। ওকে, তো কালকে আপনাদেরকে ইনভাইট ফলো আপের উপরে আপনাদেরকে বিস্তারিত একদম সায়েন্টিফিক ব্যাখ্যা সহ আপনাদের সবাইকে ইনভাইটটা কি কাজ করে, কিভাবে ইনভাইটটা করতে হয়, এটা ফিলোসফিটা নিয়ে কালকে আমরা আলোচনা করব। ওকে, এটা যেটা সায়েন্স, এটা যেটা বিজ্ঞান, ইনভাইটটা যেটা বিজ্ঞান, কালকে আপনাদেরকে এগুলো সব আমি ক্লিয়ার করব। ওকে, তাহলে আমি এই বলে আমার আলোচনা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই এতক্ষণ ধৈর্য ধরে ট্রেনিং করার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সবাই সফল এবং মঙ্গলময় জীবন কামনা করে, যারা আমাদের এখানে অনেক অতিথি আছেন, গেস্ট আছেন, আমি তাদেরকে বলবো যে ভাইয়া আপনারা আমাদের যে এতক্ষণ যে ট্রেনিং গুলো শুনছেন, এখানে শুনছেন যে আমরা কিন্তু কারো কোনো খারাপ কোনো কথা বলি নাই, জীবনে উন্নতি করার কথা বলছি। তো আপনারা যদি আমাদের এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের সাথে লেগে থাকতে পারে 2টা বছর, আমি সবাইকে বলি 2টা বছর আমাদের সাথে লেগে থাকেন, আপনাকে এরপরে অন্য কিছু করা লাগবে না ইনশাল্লাহ। এখানে আপনারা আপনাদের ক্যারিয়ার তৈরি করতে পারবেন। যারা গেস্ট আছেন তাদের উদ্দেশ্যে আমরা বক্তব্য। ওকে, এবং নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনি পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে আপনি একটা সফল মানুষ হিসেবে নিজেকে, কারণ আমরা চাচ্ছি মানবকে, মানে মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করা। আমি বিশ্বাস করি মানুষ যদি মানব সম্পদে রূপান্তরিত, তাহলে যে কোনো একটা ডেভেলপমেন্ট সম্ভব। ওকে, সো আমরা যারা গেস্ট আছেন তারা আপনারা যার মাধ্যমে আছেন তার সাথে যোগাযোগ করে অবশ্যই কাজটা শুরু করবেন। পাশাপাশি কালকে আবার ট্রেনিং অ্যাটেন্ড করবেন, কারণ কালকে আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার মঙ্গলময় জীবন কামনা করে আমি স্বপন দাসকে কথা বলার জন্য অনুরোধ করে আমার আলোচনা শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। স্বপন দাসকে রিকোয়েস্ট করব উনি ফিনিশিং দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। খোদা হাফেজ। জি, ধন্যবাদ আমাদের হুমায়ুন কবির সবুজ স্যারকে দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে ট্রেনিং করানোর জন্য। তো যেহেতু একটু পরে মাগরিবের আজান দেবে, আমরা আমি রিকোয়েস্ট করব আমার সমস্ত লিডারকে যে কালকে ঠিক নির্ধারিত সময়ে, আমরা সময়টা অলরেডি স্যার বলেছেন 10:30 আমরা রাত্রে আবার সবাইকে মেসেজ দিয়ে জানিয়ে দেব, আমরা যাতে পরিপূর্ণ সবাই থাকতে পারি। সবার সাথে আজকে রাত্রে আমাদের টিমের সবার সাথে আমরা পুনরায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কালকে আমাদের গুরুত্বপূর্ণ পার্ট সেটি হচ্ছে, স্যার অলরেডি বলেছেন যে ইনভাইট এবং ফলো আপ। সো কিভাবে ইনভাইট করতে হয় এবং কিভাবে একজন লোককে ইনভাইটের পরে বা ডিস্ট্রিবিউটর করার পরে তাকে কিভাবে ফলো আপ দিতে হয়, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত বৈজ্ঞানিক ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা আশা করব সবাই নির্ধারিত সময় আসবেন। তো সবাই দীর্ঘ সময় ধরে প্রোগ্রামটি করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে
আজকের মতো প্রোগ্রামটি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।